সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। আজ পড়ব শ্রী পারাবত রচিত ঐতিহাসিক উপন্যাস আমি সিরাজের বেগম এর দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্ব শোনোনি তাদের জন্য প্রথম পর্বটা একটু সংক্ষেপে বলে দিচ্ছি। একটি সাধারণ কৃতদাসী লুৎফা, সে কিভাবে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের বেগম হয়ে উঠল তা দেখেছি আমরা, কিন্তু ঘসেটি বেগম তাকে বেগম হিসেবে মেনে নেয়নি। সে কি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল? কি হলো তারপর লুৎফার জীবনে? লুৎফার জবানিতেই শুনব এই উপন্যাসের বাকি কাহিনী। আজ পড়ব আমি সিরাজের বেগমের দ্বিতীয় পর্ব। বর্গী সেনাপতি এতদিনে নিহত হয়েছে, কৌশলে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু কোন কৌশল অবলম্বন করা হয়েছিল সে কথা নবাব বললেন না। বেগম সাহেবার শত অনুরোধেও তিনি চুপ করে থাকলেন। তাঁর মুখ ব্যথায় থমথম করে। যুদ্ধ জয় করেও জয়ের আনন্দ নেই মুখে। প্রতিবার যুদ্ধের পর এসে পুরো একটা দিন বেগম সাহেবার সঙ্গেই অতিবাহিত করেন তিনি। এবারে ফিরে এসে সোজাসুজি চেহেল সেতুমে চলে যান। বেগম সাহেবা আমাকে ডেকে পাঠালেন, বললেন, সিরাজকে একটা কথা জিজ্ঞাসা করবে লুৎফা? আমি জিজ্ঞাসা করেছি বেগম সাহেবা, তিনিও কিছু বললেন না। ও, তুমি জানো দেখছি। তিনি চিন্তায় ডুবে যান। নবাব আলীবর্দীর এমন পরিবর্তন নাকি বহুদিন হয়নি। বেগম সাহেবা বললেন, গিরিয়ার যুদ্ধের পর যখন তিনি মসনাদ দখল করেন তখন একবার এমন হয়েছিল। সরফরাজ ছিলেন ওর প্রভু, তাঁর অধীনে উনি সামান্য একজন কর্মচারী ছিলেন মাত্র। তাই প্রজাদের সমর্থন পেয়েও প্রভু হত্যার অপরাধবোধ ওর ঘাড়ে ভূতের বোঝার মতো বহুদিন চেপেছিল। আমি অনেক বুঝিয়ে সে বোঝা ঘাট থেকে নামিয়েছিলাম। নবাব আলীবর্দী খুব ধর্মভীরু, তাই বর্গী সেনাপতিকে হত্যা করে আবার আগের মতো তিনি মনমরা হয়ে পড়েছেন। সিরাজও কিছু বলতে অস্বীকার করেছে শুনে বেগম সাহেবা একেবারে ভেঙে পড়েন। আতঙ্কগ্রস্ত হন তিনি। সিরাজও তার দাদুর রোগ পেয়েছে। এ ভালো নয় লুৎফা, ওকে তুমি শক্ত করে তোলো। এই বয়সে অমন ভাবপ্রবণ হলে তো চলবে না। আমি চেষ্টা করব বেগম সাহেবা। শুধু চেষ্টা নয়, এ কাজ তোমাকে করতেই হবে। আচ্ছা। মুখে তাঁর কথায় সায় দিলেও মনে মনে আমি সিরাজকেই সমর্থন করি। যুদ্ধে মানুষ মারা এক কথা, কিন্তু হীন ষড়যন্ত্রকে আমিও যে ঘৃণা করি। কি করে সিরাজকে আমি শক্ত করব? তার চেয়ে সে নবাব আলীবর্দীর মতো উপযুক্ত হোক। আল্লাহর কাছে প্রার্থনা করি দাদুর রোগই যেন সিরাজ পায়। এ রোগ যার আছে সেই তো প্রকৃত বীর। আলীবর্দী বীর বলেই তাঁর মুখ আজ এত বিষণ্ণ। বর্গীদের মাজা ভেঙে দিয়েও তাঁর মনে আজ কিছুমাত্র আনন্দ নেই। সিরাজও যেন অমন হয়, নইলে আল্লাহ নিজেই যে লানত করবেন তাকে। তিনি তো অন্যায় অবিচার সহ্য করেন না। নিজের ঘরে ফিরে গিয়ে দেখি সিরাজ সেখানে বসে রয়েছে। তার স্বাভাবিক স্ফূর্তিভাব নেই। কাছে এগিয়ে গেলেও সে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল না। আমার মুখের দিকে কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। কি হলো তোমার? না, কিছু না। ধরা পড়ে গিয়ে লজ্জিত হয়েছে। একে পুরুষ মানুষ, তার ওপর নবাবের উত্তরাধিকারী। তার কি কোনো দুর্বলতা প্রকাশ পাওয়া উচিত? নিজের বেগমের সামনেও নয়। তবু মাঝে মাঝে তার মনকে অরক্ষিত অবস্থায় এনে আমার কাছে হাজির করে। তাতেই আমার সুখ, আনন্দ। সে নবাবজাদা হয়ে আমার কাছে আসে না, আসে সিরাজ হয়ে, শুধু সিরাজ। তোমার সেই সহচরটি কোথায়? প্রশ্ন করি আমি। কার কথা বলছো? মোহাম্মদ। সহচরই বটে, কিছুতেই আমার সঙ্গ ছাড়ে না। তাড়িয়ে তো দিতে পারি না, একটু ধমক দিলেই চোখ ছলছল করে ওঠে। কুমিরের অশ্রু, অস্ফুট স্বরে বলি। কি বলছো? না, কিছু না। তোমাকে বড় মনমরা দেখাচ্ছে। কই না তো, মনমরা হওয়াই স্বাভাবিক। তুমি বীর, তাই এমন হয়েছে। কি বললে লুৎফা? সে আমার কথায় চমকে ওঠে।
বর্গী সেনাপতিকে কৌশলে হত্যা করে তুমি আর তোমার দাদু দুজনেই কষ্ট পাচ্ছ। কষ্ট তো পাবেই, শত অন্যায় করলেও সে বীর ছিল। বীরকে যুদ্ধে আহ্বান করে হত্যা করাই উচিত ছিল। একটু থেমে ভেবে নিয়ে আবার বলি, কিন্তু এতে তো তোমার হাত নেই নবাবজাদা। নবাবের হাত কিছুটা ছিল, তার জন্য তিনি যথেষ্ট অনুতপ্ত। অবশ্য তোমার মন খারাপ হওয়া বিচিত্র নয়, কিন্তু এখন তোমার অভিজ্ঞতা সঞ্চয়ের সময়। নিজে যখন ক্ষমতা পাবে তখন যাতে এমন না হয় তাই দেখো। সিরাজ ছুটে এসে আমাকে শূন্যে তুলে নিয়ে নাচতে শুরু করে। একেবারে পাগল, সেই জন্যেই তো এত ভালোবাসি। তুমি আমার লুৎফান্নেশা, তুমি না হলে এভাবে কে আমাকে সান্ত্বনা দিত? এবারে নামিয়ে দাও, হাত ফসকে গেলে ভবিষ্যতে কে সান্ত্বনা দেবে? আমার হাত থেকে পড়ে যাবে? কেন, তোমার হাত থেকে কেউ পড়ে না? না, দেখবে। সিরাজ তার কাবা চাপকান সব খুলে ফেলে, খালি গায়ে শুধু একটা অন্তর্বাস পরে দাঁড়ায়। এভাবে সিরাজকে এই প্রথম দেখলাম। বিস্ময়ে তাকিয়ে থাকি। কি সুন্দর! বলিষ্ঠ দেহে স্থানে স্থানে ক্ষতচিহ্ন এক বীরত্বব্যঞ্জক সুষমা দান করেছে তাকে। কি দেখছো অমন করে? সিরাজ বলে। তোমাকে। ও, আর দেখো না, ফুরিয়ে যাব। সিরাজ হেসে তার পোশাক পরে ফেলে। এবারে বিশ্বাস হলো লুৎফা যে আমার হাত থেকে কেউ ফসকে যায় না? তৃপ্তিতে মন ভরে ওঠে। সিরাজের ক্ষণপূর্বের বিষণ্ণ মুখে এখন যে আনন্দের জোয়ার এসেছে, এ তো আমারই দান। মোহাম্মদের সঙ্গে সোফিয়ার শাদী হয়ে গেল। নবাব মহল থেকে তারা বিদায় নিয়ে অদূরে এক জায়গায় বাসা বাঁধল। সোফিয়া তবু মাঝে মাঝে এসে দেখা দিয়ে যায়। আমি তাকে আসতে বলেছিলাম। মহলের বাইরের কিছু খবর জানার প্রয়োজন হয়ে পড়েছিল। শুনতে পাওয়া যায় সিরাজের সহচরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শুনে বড় ভয় হয়। সে সরল বলেই আমার এত ভয়। খারাপ সহচরের হাতে পড়লে খারাপ হতে তার বেশি সময় লাগবে না। সে যে বাংলার পরবর্তী নবাব, এ বিষয়ে বড় বেশি সচেতন সে। তাই সেই রকম মর্যাদা দেখিয়ে তাকে দিয়ে সব কিছু করিয়ে নেওয়া সম্ভব। তার তোষামোদকারীরা হয়তো সেই সুযোগই নিচ্ছে। সোফিয়া একদিন এসে মেহেদি নেশার খাঁ নামে একজনের কথা বলল। তার নামে সে অনেক কিছু বলে গেল। শুধু তার নামে নয়, আভাসে সিরাজের সম্বন্ধেও এমন কতকগুলি কথা বলল যা কখনো কল্পনা করিনি। এ কথাও বুঝলাম মেহেদি নেশায় খাঁ যেই হোক না কেন, তোষামোদের ব্যাপারে মোহাম্মদের চেয়েও শক্তিমান। মোহাম্মদকে সে কোণঠাসা করেছে বলেই সোফিয়ার সব আক্রোশ তার ওপর। প্রস্তুত হই, সিরাজকে সামলাতে হবে। নবাব বংশের চিরাচরিত দোষগুলি তার মধ্যে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এখন সাবধান না হলে পরে আমাকেই আফসোস করতে হবে। শরাব সে কোনোদিন পান করত না, আজকাল তার মুখে গন্ধ পাই। ভেবেছিলাম শখ করে মাঝে মাঝে একটু আধটু খায়, কিন্তু সোফিয়ার কথা শুনে বুঝলাম ভালো রকম অভ্যাসে দাঁড়িয়েছে সিরাজের। কতটুকুই বা ক্ষমতা আমার? হারেমে বসে কি করে সামলাবো? অস্থির হয়ে উঠি। বাইরের দিকে নজর পড়ল সিরাজের। তার সরল মুখের দিকে চেয়ে কখনো তো মনে হয় না যে সে অমন হবে। কুসংস্কার এভাবে তাকে দিনের পর দিন নিচে টেনে নিয়ে যাবে, আর আমি তাই অসহায়ভাবে চেয়ে চেয়ে দেখব। বেগম সাহেবাকে বলে লাভ নেই, তিনি কোনো গুরুত্বই দেবেন না। স্নেহের নাতিকে ছেলেবেলা থেকে সংযম শিক্ষা না দিয়ে তিনিই এমন করে তুলেছেন। এখন তাকে কিছু বললে তিনি তার গাফিলতিকে ঢাকার জন্যে 2-5টা উপদেশ দিয়ে বসবেন। এ আমার অনুমান নয়। আর একদিন সামান্য একটা কথা বলতে গিয়ে আমি বুঝে ফেলেছি। অথচ তিনিই আমাকে তার নাতির ভার দিয়েছিলেন সার্থক নবাব করে তুলতে। তাই যা কিছু করার আমাকেই করতে হবে। না পারলে নিজেকেই মাথা কুটতে হবে। কেউ সহায়তা করবে না। সিরাজকে স্পষ্টভাবে বলতে পারি,
কিন্তু তাতে ফল অন্যরকম হবে। তাকে বাধা দেবার সামান্য চেষ্টা করলে সে আরও দুর্দান্ত হয়ে উঠবে, কারণ জীবনে সে কোনো কাজে বাধা পায়নি। রয়ে শয়ে ভেবে চিনতে কিছু করতে না পারলে সব গোলমাল হয়ে যাবে। সিরাজের কথা ভেবে যে সময় নিদ্রাহীন রজনী অতিবাহিত করছি, সে সময় হঠাৎ এক নিদারুণ দুঃসংবাদ সমস্ত নবাব পরিবারকে ভেঙে চুরে দুমড়ে দিয়ে গেল। বেগম সাহেবা রুদ্ধ কক্ষে অনাহারে দিন কাটাতে লাগলেন। মহলের কারো মুখে হাসি নেই। নবাব আলীবর্দী হঠাৎ অতিমাত্রায় বৃদ্ধ হয়ে পড়লেন। শুধু ঘসেটি বেগমের ঘরে কখনো কখনো হাসির আওয়াজ শোনা যেতে লাগল। সিরাজের পিতা জৈনুদ্দিন হত হয়েছেন। পাটনার আফগানেরা তাকে কৌশলে হত্যা করেছে। খবরটা মুর্শিদাবাদে পৌঁছানোর পর থেকেই মহলের এই অবস্থা। সিরাজকে খুঁজে পাচ্ছি না, জানি না সে এখন কোথায় আছে। এ সময় তাকে আমার বড্ড প্রয়োজন। পিতার মৃত্যু সংবাদ পেয়ে পাগলের মতো একা একা ঘুরে বেড়াচ্ছে হয়তো। এ সময় তাকে যদি সান্ত্বনা না দিতে পারি, তবে আমি কিসের বেগম? আমার লুৎফা নামই মিথ্যা। খবর আসার পর 2 দিন কেটে গেল। সন্ধ্যার সময় বেগম সাহেবা তাঁর দরজা খুললেন। জারিয়ারা ছুটে গেল তাঁর কাছে। ঘসেটি বেগমকেও যেতে দেখলাম সেদিকে। ভিড় দেখে আমি আর গেলাম না, ফিরে এলাম নিজের ঘরে। ঠিক সেই সময় সিরাজ এলো। শিথিল দেহখানা কোনো রকমের টানতে টানতে এনে পালঙ্কের ওপর ছড়িয়ে দিল। তার চোখ রক্তবর্ণ। ভাবলাম সারাপ পান করে এসেছে। হয়তো পিতার মৃত্যু সংবাদ শোনবারও অবসর হয়নি তার। ভীষণ রাগ হলো। প্রশ্ন করি, কোথায় ছিলে 2 দিন? জবাব পাই না। আমার কথা শুনতে পেয়েছো? পেয়েছি লুৎফা। অবসন্ন কণ্ঠস্বর। শরাব নিয়ে পড়েছিলে তো? এদিকের খবর জানো? জানি। শরাব আমি খাইনি লুৎফা। আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। শরাব খাইনি, অথচ এমন ভাঙা ভাঙা গলা কেন সিরাজের? তবে কি শোকে এমন হয়েছে? এত বড় ভুল হলো আমার? তার মুখের দিকে ভালোভাবে চেয়ে দেখি। সে মুখে দুঃখ, শোক আর বিষাদের ছায়া। নিজের টুটি চেপে ধরতে ইচ্ছে হলো। আমি কি করলাম? একবার ভালোভাবে চেয়ে দেখলাম না পর্যন্ত। সিরাজের কোলের মধ্যে মুখ রেখে ফুঁপিয়ে কেঁদে উঠি। কেঁদো না লুৎফা। সে আমার পিঠে হাত বুলিয়ে দেয়। আমাকে শাস্তি দাও। তুমি তো কোনো অন্যায় করনি লুৎফা। যে যেরকম তাকে সেরকম ভাবাই স্বাভাবিক। কিন্তু আমার এত বড় ভুল কেন হবে? তোমাকে চিনতেও আমার ভুল হবে? ক্ষতি কি? আমাকে তুমি ভালোবাসো বলেই ভুল হয়েছে। অন্য বেগমদের ভুল হবার বালাই নেই। কিন্তু এখন কি করি লুৎফা? আমার যে কিছুই ভালো লাগছে না। ছি নবাবজাদা, ভেঙে পড়ছো কেন? যে আঘাত তুমি পেলে, নবাবরাই সেই আঘাত পায়। তুমি তো সাধারণ মানুষ নও। সাধারণ মানুষের সুখ দুঃখও সাধারণ। তোমার সুখ যেমন অসাধারণ, দুঃখও তেমনি অসাধারণই তো হবে। তোমার বুক যেমন বিরাট, মন যেমন বিরাট, সহ্য শক্তিও তেমনি বিরাট হওয়া চাই। নইলে তুমি সিরাজউদ্দৌলা কিসে? সিরাজের কোল থেকে মুখ তুলে দেখি সে এক দৃষ্টে আমার দিকে চেয়ে রয়েছে। তার চোখ জলে টলমল করছে। লুৎফা। তার বলার হয়তো অনেক কিছুই ছিল, কিন্তু আমার নামটুকু ছাড়া আর কিছুই সে উচ্চারণ করতে পারল না। বুঝলাম পৃথিবীতে আমার সবচাইতে প্রিয়জনকে কিছুটা সান্ত্বনা দিতে পেরেছি। 2 দিন কোথায় ছিলে নবাবজাদা? তোমাকে আমি খুঁজে খুঁজে হয়রান। রোশনীবাগে। একা ছিলে সেখানে? হ্যাঁ। রোশনীবাগে কি কোনো ঘর রয়েছে নবাবজাদা? একটা ছোটো মতো আছে, কিন্তু আমি তো সেখানে ছিলাম না। তবে কোথায় ছিলে? একটা আম গাছের গোড়ায়। 2 দিন আম গাছের গোড়ায় বসেছিলে? হ্যাঁ লুৎফা। তুমি কি আমাকে পাগল করবে? ওতে আমাদের কষ্ট হয় না লুৎফা। আমরা যে যুদ্ধ করি, বরং ভালোই হয়েছে ওতে।
শরীরের কষ্ট যতটা হয়েছে তাতে মনের কষ্ট কিছুটা কমেছে। কিছু খাওনি তো দুদিন? পাবো কোথায়? তুমি শুয়ে থাকো, আমি এখনই আসছি। কিমা সুররা সিরাজের প্রিয় খাদ্য নিজের হাতে নিয়ে এলাম। এসে দেখি সে ঘুমিয়ে পড়েছে। আহা, দুদিন ঘুমোয়নি, ঘুমোক একটু। কিন্তু একটু পরেই হঠাৎ সে জেগে উঠল। পেটে খিদে থাকলে ঘুমও হয় না। খানা এনেছো? এনেছি, দাও। সে সাগ্রহ হয়ে খেতে শুরু করে। একটা কথা বলবো নবাবজাদা? খাওয়া শেষ হয়ে আসার সময় প্রশ্ন করি। বলো। একটা প্রার্থনা আছে। কী প্রার্থনা? পূর্ণ হবে তো? শুনেই না। এবার থেকে দুবেলা আমার কাছেই খাবে, কেমন? সিরাজ খাওয়া থামিয়ে কি যেন ভাবে। তার মুখে মৃদু হাসির তরঙ্গ খেলে যায়। বলে, আমাকে বন্দি করতে চাও লুৎফাউন্নেসা? যদি বলি তাই, ক্ষতি আছে? না, লুৎফাউন্নেসা সাধারণ বেগম নয়, সে আমার প্রাণের আধখানা। তার হাতে বন্দি হব এতে ক্ষতি কি? বরং লাভ। প্রার্থনা মঞ্জুর হলো তো? আমার চোখের পাতা ভিজে ওঠে। কিন্তু একেবারে রাশ টেনে ধরো না বেগম সাহেবা, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা। আমি জানি নবাবজাদা, একেবারে রাশ টেনে ধরার মতো মূর্খ আমি নই। তাহলে এখনই মেহেদি নেশার খাঁয়ের সঙ্গে মিশতে মানা করে দিতাম। সে চমকে আমার দিকে দৃষ্টি ফেলে, তারপর হঠাৎ হেসে ওঠে। তুমি বুদ্ধিমতী লুৎফা। আমি সে কথা জবাব না দিয়ে শুধু হাসি। সিরাজের মা আমিনা বেগম মুর্শিদাবাদে চলে এলেন। সিরাজের ভাই একরামাউদ্দৌলাকে নওয়াজিস মোহাম্মদ খাঁ পুত্র হিসেবে গ্রহণ করলেন। নিঃসন্তান নওয়াজিসের বুভুক্ষু প্রাণ শীতল হলো এতদিনে। জীবনে এই প্রথম তিনি ঘসেটি বেগমের মতের বিরুদ্ধে গেলেন। একরামকে পুত্র হিসেবে নেবার ইচ্ছা ঘসেটির আদৌ ছিল না। সে নারী, কিন্তু নারীর সব কয়টি গুণ তার মধ্যে স্ফুটিত হয়নি। তার নারীত্বে মাতৃত্বের স্থান নেই, বধূত্বের স্থান নেই। সে শুধু প্রিয়া হতে চায়। প্রথমে সে নওয়াজিস খাঁর প্রিয়া ছিল। এখন নওয়াজিস পুরনো হয়ে গিয়েছে। অতি পরিচিত পুরুষের কাছে প্রিয়া হওয়ার রোমাঞ্চ থাকে না। তাই বেগম হয়েও সে খাঁ সাহেবকে এড়িয়ে চলে। এখন সে হোসেন কুলি খাঁর প্রিয়া। সম্ভবত হোসেন কুলি খাঁও পুরনোর দলে যেতে বসেছে। হাবভাব দেখে তাই মনে হয়। সেদিন আর একজনকে দেখলাম, মীর নজরালি তার নাম। সঠিক না জেনে বলতে ভরসা হয় না, তবু মনে হয় ঘসেটির নতুন টোপ ফেলেছে। মীর নজরালি ঘসেটির চারের নতুন মাছ। দেখতে হবে কত দূর গড়ায়। কিন্তু তার আগে একটা ভীষণ ব্যাপার সংঘটিত হতে দেখে আমি স্তম্ভিত হলাম। কি করব ভেবে পেলাম না। অথচ আমি আর জারিয়া নই, আমি বেগম। নবাব বংশের মঙ্গল, নবাব মহলের পবিত্রতা রক্ষার এক বিরাট দায়িত্ব আমার রয়েছে। ঘসেটি বেগম হলেও না হয় এড়িয়ে যেতে পারতাম, কিন্তু ও যে ঘসেটি নয়, এ এমন একজন যার কথা বলতে লজ্জায় আমার মুখ বন্ধ হয়ে আসছে। কিন্তু কি করব? কর্তব্য বড় কঠিন জিনিস। মাঝে মাঝে এখনও গিয়ে দাঁড়াই সেই গবাক্ষের সামনে। কাটরার আজান ধ্বনি শুনি, বেশ লাগে। সেদিনও দাঁড়িয়েছিলাম। বাইরে থেকে ফুলের গন্ধ ভেসে আসছিল। একটু অন্যমনস্কই ছিলাম। হঠাৎ পদশব্দ কানে এলো। কে যেন এদিকেই এগিয়ে আসছে। জারিয়া সুলভ ভীতি আমার আর নেই, তাই নিশ্চল দাঁড়িয়ে রইলাম। হোসেন কুলি খাঁ, হ্যাঁ তিনিই আসছেন। সরে যেতে হলো। আমি বেগম, পর্দানসীন। পরপুরুষের সামনে মুখ দেখানো মানা। বেগম মহলের সঙ্গে বোরখা থাকে না। এখানে পুরুষের প্রবেশ নিষেধ, তাই আড়ালে গেলাম। হোসেন কুলি খাঁর ওপর মনে মনে ভীষণ রাগ হলো। তাঁর এই চৌর্যবৃত্তিই বোধহয় তাঁর চরিত্রের একমাত্র দুর্বলতা। কিন্তু তিনি আবার এখানে কেন?
তিনি না জানলেও ঘসেটি বেগম তো জানে তাদের নোংরামি আমার চোখের সামনেই ঘটেছে। ঘসেটি আর যাই হোক মূর্খ নয়, বরং সে ভীষণ চতুর। সে কখনো আর এদিকে আসবে না। কৌতূহলে উদ্গ্রীব হয়ে সেই অন্ধকার গোপন জায়গাটিতে দাঁড়িয়ে থাকি। হোসেন কুলি খাঁ গবাক্ষের সামনে এসে থেমে গেলেন। চোরের মতো এদিক ওদিকে তাকান। তাঁর মতো পুরুষের এই রকম চাহনি দেখে আমার কষ্ট হয়। একটু কৌতূহলও যেন অনুভব না করি তা নয়। মনে মনে প্রস্তুত হই। ঘসেটি আসার আগেই সামনে গিয়ে দাঁড়াতে হবে। তার পশুত্ব বোধহয় চতুরতাকে জয় করেছে, তাই একই জিনিস আবার ঘটতে চলেছে। লঘু পদশব্দ ভেসে আসে। আসুক, একেবারে কাছে আসুক। হোসেন কুলি খাঁর সামনে দাঁড়াক, তারপরে আত্মপ্রকাশ করব। ভেবেছে বেগম হয়ে বুঝি ঘর ছাড়ি না, কিন্তু আমি শুধু বেগম নই, আমি লুৎফা। আজ একটা চূড়ান্ত পরিণতি দেখে আমি নিশ্চিন্ত হব। ঘসেটি মুক্তোর মালা দিয়ে আমার ভেতরের মানুষটাকে কিনতে পারবে না। ওর কাছে আমার দেওয়া কথারও কোনো দাম নেই। কিন্তু এ কি? ঘসেটি তো নয়। আমি কি স্বপ্ন দেখছি? চোখের ভুল নয় তো? বারবার চোখ রগড়ায়। না, ভুল নয়। সিরাজ জননী আমিনা বেগম এগিয়ে আসছেন। তাকে দেখে হোসেন কুলি খাঁর মুখে হাসি ফোটে। আমিনা বিবির মুখেও হাসি। ছি ছি, তাঁর এই জঘন্য মনোবৃত্তি! আত্মহত্যা করতে ইচ্ছে হলো। চোখ বন্ধ করি। না না, কিছুতেই দেখতে পারবো না, মরে গেলেও নয়। এই মুহূর্তটার জন্যই বোধহয় এতদিন বেঁচেছিলাম আমিনা। পুরুষের গম্ভীর স্বর। ঘসেটিকেও এই কথা বলতে নিশ্চয়ই। ছি ছি, কি যে বলো তুমি! ঠিকই বলছি, পুরুষদের আমি চিনি। আমাকে তুমি চেনোনি এখনো। ঘসেটি বেগম আমার প্রভু পত্নী, তাঁর সঙ্গে এ সম্পর্ক হবে কেন? আমার সঙ্গেও তোমার সম্পর্ক সমানে সমানে নয় হোসেন কুলি খাঁ। কিছুক্ষণ চুপচাপ। হোসেন কুলি খাঁ নিশ্চয়ই আহত হয়েছেন আমিনা বিবির কথায়। দিলটাই আদত জিনিস আমিনা, ভালোবাসা কখনো সম্পর্ক বাছে না, শুধু ঘসেটি বেগম ছাড়া, তাই না? 3 সন্তানের জননী আমিনা। গলায় কিশোরীর খিলখিল হাসি শুনে আমার গায়ে জ্বালা ধরে। আর শুনতে ইচ্ছে হয় না। এরপর যে কোনো শব্দ কানে এলে আমি মূর্ছা যাব, আমি ধরা পড়ে যাব। 2 হাত দিয়ে 2 কান চেপে ধরে বসে পড়ি, চোখ বন্ধ করি। বহুক্ষণ কেটে যায়। ধীরে ধীরে চোখ মেলি। কেউ নেই, দুজনে চলেই গিয়েছে। মনে মনে প্রতিজ্ঞা করলাম, বেগম সাহেবাকে আজই সব বলতে হবে। এর পরেও মুখ বুজে বসে থাকার অর্থ সর্বনাশ ডেকে আনা, এবং এই সর্বনাশের জন্য মূলত আমিই দায়ী হব। বেগম সাহেবার ঘরে প্রবেশের আগে একবার আমিনা বিবির ঘরে যেতে ইচ্ছে হলো। সিরাজ জননীর কাছে আমি প্রায়ই যাই। তিনি আমাকে স্নেহের চোখে দেখেন। এ সময় তার কাছে গেলেও কোনো সন্দেহের ছায়াপাত হবে না তার মনে। কিন্তু ঘরের সামনে গিয়ে থেমে যেতে হলো। ভেতরে তিনি একা নেই। ঘসেটি বেগমের গলা ভেসে আসছে। মনে হলো চড়া গলায় ঘসেটি কি যেন বলছে আমিনা বিবিকে। বেগম হয়েও লুকিয়ে শোনার লোভ সংবরণ করতে পারলাম না। এসেই খেলা শুরু করেছিস আমিনা? ছেলেবেলার অভ্যাস এখনো যায়নি দেখছি। কি করে যাবে, তোর কাছেই যে হাতে খড়ি। মুখ সামলে কথা বল। তোর মতো বংশের মুখে চুনকালি দিইনি কোনো দিন। কানে তো অনেক কিছুই ভেসে যেত। মুর্শিদাবাদ থেকে পাটনা বড় কম দূর নয়। অত দূরে ভাসতে ভাসতে গিয়ে খাঁটি সংবাদই পৌঁছত। মিথ্যেটুকু হাওয়ায় মিলিয়ে যেত। চুপ কর, ঘসেটি চেঁচিয়ে ওঠে। ভয় দেখাচ্ছিস কাকে? নবাব আলীবর্দীর মেয়েকে? বাংলার ভবিষ্যৎ নবাবের মাকে? আমিনা বিবি হি হি করে হাসেন। পরবর্তী নবাব সিরাজ নয়, নওয়াজিস। ও তাই নাকি? তবু তো নওয়াজিস মরলে একরাম নবাব হবে। একরাম তোর ছেলে নয়, আমার। ঘসেটিকে তুই চিনিস না আমিনা। কীরকম ভয়ঙ্কর হতে পারি সে ধারণা তোর নেই।
হাজার ভয়ঙ্কর হলেও আমার পা অবধি পৌঁছতে পারবি না ঘসেটি? বেশ, দেখা যাবে। আজই নবাবকে বলবো তোর সঙ্গে হোসেন কুলি খাঁর সম্বন্ধ। আমিও বলবো যে এতদিন সে আমার টানে বেগম মহলে ঘোরাফেরা করতো না। নবাব সে কথা বিশ্বাস করবেন না। এবারে আমি ভিতরে ঢুকি। দুজনাই অপ্রস্তুত হয় আমার আকস্মিক প্রবেশে। আমিনা বিবি স্বাভাবিক গলায় বলেন, কি খবর লুৎফা, হঠাৎ এ সময় যে? বাইরে দিয়ে যাচ্ছিলাম, আপনাদের ঝগড়া শুনে চলে এলাম। ঝগড়া শুনতে পেয়েছ? ঘসেটি বেগম উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করে। সামান্য শুনেছি। কি শুনেছ? আমিনা বেগম তাড়াতাড়ি এগিয়ে এসে আমার সামনে দাঁড়ান। আপনার শেষ কথাটুকু শুনেছি। হোসেন কুলি খাঁ এতদিন আমার টানে বেগম মহলে ঘোরাঘুরি করতো না। আমিনা বেগমের মুখে মৃতের মতো রক্তশূন্য হয়ে যায়। তিনি মাটিতে বসে পড়েন। ঘসেটির চোখে নিদারুণ আতঙ্ক। ঘরে বিন্দুমাত্র শব্দ নেই। জাদুবিদ্যায় সব কিছু স্তব্ধ হয়ে গিয়েছে যেন, হৃদকম্পন পর্যন্ত। শুধু বাতিগুলো নিঃশব্দে পুড়ে চলেছে। বাতির ওপর পতঙ্গ উড়ে এসে পড়ছে। তারা মৃত অবস্থায় নিচে গালিচার ওপর ঝরে পড়ে। দু চারটে আমিনা বিবির কোলের ওপর গিয়ে পড়েছে। আমি স্তব্ধতা ভঙ্গ করি। সোজা ঘসেটি বেগমের দিকে দৃষ্টি নিবদ্ধ করে কণ্ঠস্বরে বজ্র কঠিন দৃঢ়তা এনে বলি, হোসেন কুলি খাঁ যে চোরের মতো বেগম মহলে বহু দিন থেকে ঘোরাফেরা করেন, তার প্রধান সাক্ষী আমি। এ কথা আপনি জানেন ঘসেটি বেগম? শুধু ঘোরাফেরা নয়, আরও অনেক কিছু তিনি করেন, যার একটা কথা নবাবের কানে গেলে হোসেন কুলি খাঁর মৃত্যুদণ্ড অবধারিত। কিন্তু আজ যা নিয়ে আপনাদের ঝগড়া আর মন কষাকষি, তারও প্রধান সাক্ষী আমিই আবার হলাম। এ আমার দুর্ভাগ্য। ঘসেটি বেগম, সেদিন আপনাকে যেখানে ছিন্ন ভিন্ন পোশাকে পরে থাকতে দেখে আমি তুলতে গিয়েছিলাম, ঠিক সেইখানেই আর এক নাটকের অভিনয় হয়ে গেল কিছুক্ষণ আগে। এর গোড়াপত্তন হয়তো কিছুদিন আগে থেকেই হয়েছে, যার জন্য আপনি অস্থির হয়ে উঠেছেন। কিন্তু আজ ঠিক কী ঘটেছে তা আপনি জানেন না। আজ খাঁ সাহেবকে আবার সেখানে দেখে প্রথমে আমি অবাক হয়েছিলাম। আপনার চতুরতা সম্বন্ধে মনে মনে সংশয় উপস্থিত হয়েছিল। কিন্তু সংশয় দূর হলো আমিনা বিবিকে দেখে। আমিনা বিবি বহুদিন এখানে ছিলেন না, তাই ওই নির্জন স্থানে যে আমার রীতিমতো যাতায়াত আছে এ কথা তিনি জানতেন না। কিন্তু হোসেন কুলি খাঁকে অন্তত আপনার বলে দেওয়া উচিত ছিল। কথা শেষ হতে দেখি ঘসেটি বেগম হিংস্র দৃষ্টিতে আমিনা বিবির দিকে চেয়ে রয়েছে, আর আমিনা বিবি ধীরে ধীরে গালিচার ওপর গড়িয়ে পড়েন। অপরিসীম লজ্জা আর আঘাতে তিনি মূর্ছা গিয়েছেন। সব কথা না বলে আমার উপায় ছিল না। শুধু এইখানেই নয়, বেগম সাহেবাকেও বলতে হবে। প্রতিকার চাই। দুই বোনই মরিয়া, ছেলেবেলা থেকে পাকানো অভ্যাস আবার পথ খুঁজে পেয়েছে। আমিনা বিবিকে ধরে তুলুন ঘসেটি বেগম, আমি বলি। আমি পারবো না, সে রাগে ফুলতে থাকে। আপনিই আমিনা বিবিকে সুযোগ দিয়েছেন। হোসেন কুলি খাঁ এখানে এমনিতে আসতেন না কখনো। বেশ বেশ, আমি বেগম সাহেবের ঘরে যাচ্ছি। মাকে এসব কথা বলবে? নিশ্চয়ই বলবো। প্রতিজ্ঞার কথা তোমার মনে নেই? সে প্রতিজ্ঞা এখানে খাটে না। তাছাড়া আমিনা বিবি আমাকে দিয়ে প্রতিজ্ঞা করাননি। কিন্তু আমিনার কথা উঠলে আমার কথাও কি উঠবে না? তা উঠবে বই কি। লুৎফা, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। না, আপনাদের স্পর্ধা সীমা ছাড়িয়েছে। সেটা বন্ধ করতে আমি বদ্ধপরিকর। আমিনা বিবি ধীরে ধীরে উঠে বসেন। আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলেন, তুমি এসব কি বলছো লুৎফা? আমি বেগম সাহেবার কাছে যাচ্ছি হোসেন কুলি খাঁ সম্বন্ধে একটা ব্যবস্থা করতে। ঝরঝর করে কেঁদে ফেলেন তিনি। ঘসেটির মতো দৃঢ়তা তার নেই। উঠে এসে আমার হাত দুটো চেপে ধরে বলেন, আমার ছেলের বেগম তুমি, তবু তোমার কাছে ক্ষমা চাইছি। মাকে এসব কথা বলো না। একে তো লজ্জায় তোমার কাছে মুখ দেখাতে পারছি না, এরপর মায়ের কানে গেলে আমায় আত্মহত্যা করতে হবে। তার কথায় আমি দিশেহারা হয়ে পড়ি। মুহূর্তে আমার দৃঢ়তা কোথায় ভেসে যায়।
তিনি যে সিরাজের মা। বলো লুৎফা, বলবে না মাকে? বলো, কথা দাও। বেশ, কথা দিলাম। আমি ছুটে বার হয়ে যাই। পেছনে চাইতে পারি না, জানি তাহলে ঘসেটির বিদ্রূপের হাসি আমার চোখে পড়বে। তবু বেগম সাহেবার ঘরের দিকে যায়। মনে মনে ভাবি, আমার প্রিয় অতি পরিচিত জায়গাটিতে আর কখনো দাঁড়াবো না। একসময় যা আমার একমাত্র আশ্রয় আর সান্ত্বনার স্থল ছিল, আজ তা আমার মন আর জীবনকে এক জটিল ঘূর্ণাবর্তের মধ্যে নিয়ে গিয়ে ফেলেছে। বেগম সাহেবা তেমনই বসে রয়েছেন, তাকিয়ায় ভর দেওয়া বাঁ হাতের কনুইয়ের ওপর রাখা সমস্ত শরীরের ভার, কপালে সেই চিরাও পরিচিত চিন্তার রেখা। বয়সের জন্যে সে রেখা আরও গভীর, আরও প্রকট। আমাকে দেখে তিনি বলে উঠলেন, এত তাড়াতাড়ি তুমি কি করে এলে লুৎফা? কেন বেগম সাহেবা? তার কথায় অবাক হই। হামিদাকে তো এক্ষুনি পাঠালাম। সে আমার কাছে গিয়েছে? হ্যাঁ, দেখা হয়নি? আমি ঘরে ছিলাম না। ঘসেটির ঘরে ছিলে বুঝি? না, আমিনা বেগমের ঘরে। আমিনার ঘরে? কখন গিয়েছিলে? কিছুক্ষণ আগে। ঘসেটি বেগমও সেই ঘরে আছেন। তা কি করে হবে? তার তো সেখানে থাকার কথা নয়। বেগম সাহেবার উক্তিতে শ্লেষ। এভাবে এই প্রথম তাকে কথা বলতে শুনলাম। আমি চুপ করে থাকি। এমন কিছু ঘটেছে যা তার মতো স্থির বুদ্ধিসম্পন্না নারীকেও বিচলিত করে তুলেছে। কি বলবো ভেবে পাই না। লুৎফা, একদিন যে পুরুষটির কথা তুমি আমাকে বলেছিলে, এতদিনে তার পরিচয় পেলাম। যদিও আগে আন্দাজ করেছিলাম, আজ নিঃসংশয় হলাম। আমি কেঁপে উঠি। নিজেকে যতটা সম্ভব সংযত করে বলি, কোন পুরুষ বেগম সাহেবা? যাকে হারেমে ঘোরাফেরা করতে দেখে আমার কাছে ছুটতে ছুটতে এসে কিছু বলতে গিয়েও বলতে পারোনি একদিন? কে সে? হোসেন কুলি খাঁ। কার লোভে আসে জানো? দাসীবাদীদের লোভে নয়, অন্য কোনো বেগমের লোভেও নয়। আসে আমারই গর্ভের এক কলঙ্কিনীর আদেশে তার মনোরঞ্জন করতে। ঘসেটি এখন আমিনার ঘরে? তা তো হতে পারে না। আমার হিসেবে কি তবে ভুল হলো? হিসেবে তার মস্ত ভুল হয়েছে, কিন্তু সে কথা বলি কি করে? এই মুহূর্তে যে কথা দিয়ে এলাম আমিনা বেগমকে, বেগম সাহেবা আর কতটুকুই বা জানেন? আসল ঘটনা শুনলে তিনি কি করবেন ভাবতেও ভয় করে। আপনি কি করে জানলেন বেগম সাহেবা? তুমি কি ভেবেছ তুমি না বললে আমি জানতে পারবো না? আমাকে যেন ধমক দেন তিনি। আমি তো জানতে পারিনি। মিথ্যে কথা। অনেক আগেই তুমি জানতে পেরেছিলে, সংকোচে বলতে পারোনি। এই সর্বনাশা সংকোচ ভালো নয় লুৎফা। বেগমদের কাছে সংকোচের স্থান নেই। বেগম সাহেবার দুই হাঁটু ধরে আমি কেঁদে ফেলি। কেঁদো না, তোমার অসুবিধে আমি জানি, কিন্তু যারা খারাপ তারা খারাপই। তাদের জন্য কোনো দ্বিধা মনে স্থান দেওয়া অন্তত সিরাজের বেগমের শোভা পায় না, যে সিরাজ একদিন মসনাদে বসবে। বেগম সাহেবা, মুখ তুলে বলি, হ্যাঁ বলো। আরও অনেক কিছু জানো তো? জানি, কিন্তু আমার একটা প্রার্থনা আছে। বলো। যার সম্বন্ধে আজকে আপনাকে বলবো, তিনি যেন কোনোদিন টের না পান যে তাঁর কথা আপনি জানেন। বেশ, তাই হবে। আমিনা বেগমকে কথা দিলেও সে কথার মূল্য রাখতে পারলাম না। আমি যে সিরাজের বেগম, মহলের মঙ্গল, রাজ্যের মঙ্গল, সবার মঙ্গল দেখাই যে আমার কর্তব্য। যা যা দেখেছি একে একে সব বলে গেলাম। আজকের আমিনা বেগমের ঘটনাও বাদ দিলাম না। আমার কথা শুনে বেগম সাহেবা অস্থির হয়ে পায়চারি শুরু করলেন। মাঝে মাঝে দুই হাত মুঠো করে শূন্যে তুলে আস্ফালন করেন, আবার কখনো আপন মনেই চেঁচিয়ে ওঠেন। স্তব্ধ আতঙ্কে আমি ঘরের এক কোণে স্থাণুর মতো দাঁড়িয়ে থাকি। তুমি আমাকে দিয়ে বড় কঠিন প্রতিজ্ঞা করিয়ে নিয়েছ লুৎফা, এ তোমার উচিত হয়নি। তিনি দাঁতে দাঁত ঘষে বলেন, যেন তার সমস্ত আক্রোশ আমার ওপর। কি করব, উনি যে নবাবজাদার মা। চিৎকার করে ওঠেন তিনি।
মা মা মা, কে মা? কার মা? এককালে গর্ভে ধরেছিল বলেই মা? খাসা! অতিমাত্রায় উত্তেজিত হওয়ার পর বেগম সাহেবা কেমন ঝিমিয়ে পড়েন, ধপাস করে পালঙ্কের ওপর বসে পড়েন। আমি ধীরে ধীরে নিজের ঘরে চলে আসি। সবার অজ্ঞাতে বারুদের স্তূপে আগুন দিয়ে এলাম। কয়দিন ধরে সিরাজ বড্ড বেশি শরাব খাচ্ছে। প্রথমে ভেবেছিলাম নবাব আলীবর্দী তাকে পাটনার শাসনভার দিয়েছেন বলে সে আনন্দ করছে। এই বয়সে এত বড় মর্যাদা তো যার তার ভাগ্যে হয় না। তার উপর সহকারী হিসাবে সে পেয়েছে রাজা জানকীরামের মতো লোককে। জানকীরাম ইতিমধ্যেই পাটনায় রওনা হয়ে গিয়েছেন। সিরাজকে নবাব ছাড়েননি। কবে ছাড়বেন জানি না। আজও মাতালের মতো টলতে টলতে সে আমার ঘরে এলো। তবু যা হোক, সে তার কথা রাখছে। দুবেলা আমার কাছে এসে খানা খেয়ে যাচ্ছে। কিন্তু যেভাবে শরাবের পরিমাণ বেড়ে চলেছে, তাতে কতদিন সে তার কথা রাখতে পারবে জানি না। সে যতক্ষণ আমার কাছে থাকে মনের দুঃখ মনে চেপে রেখে সব কিছু করে যায়। কিন্তু সে চলে যাবার সঙ্গে সঙ্গে আর থাকতে পারি না। কান্নায় ভেঙে পড়ি। নবাবের বেগমদের ভাগ্য কি এরকম হতেই হবে? আলীবর্দীর বেগম কি তাহলে সৃষ্টি ছাড়া? সিরাজ গম্ভীর হয়ে বসে থাকে। তার দুটো চোখ সব সময় কিসের চিন্তায় যেন মশগুল। শরাবের শক্তি তার চিন্তাকে এতটুকু বিভ্রান্ত করতে পারছে বলে বোধ হলো না। এই কয়দিনে সে ভীষণ শুকিয়ে উঠেছে। তার সামনে খাবার রাখতে সে জিজ্ঞাসা করে, কি এনেছ? দম পোক্ত। খাবো না। তুমি তো ভালোবাসো। আহ, বাজে কথা বলো না। খাবো না, ব্যাস। কি খাবে বলো, আমি এনে দিচ্ছি। কিচ্ছু খাবো না, কিচ্ছু ভালো লাগে না। তাহলে যে শরীর টিকবে না নবাবজাদা, কি লাভ বেঁচে থেকে? ভাবলাম শরাবের নেশায় আবোল তাবোল বকছে নিশ্চয়ই। চুপ করে বসে থাকি। আগে নেশা কাটুক, তারপর কথা বলা যাবে। কিন্তু কোনো লাভ হলো না। সিরাজের চিন্তার যেন আদি অন্ত নেই। ভেবেই চলেছে সে। দেওয়ালের দিকে তার দৃষ্টি স্থির, নিবদ্ধ। শেষে কি পাগল হয়ে যাবে? কেউ কিছু খাইয়ে দেয়নি তো? শরাবের সঙ্গে কিছু মিশিয়ে দেওয়া বিচিত্র নয়। শত্রুর অভাব নেই ভবিষ্যৎ নবাবের। ঘরে বাইরে শত্রু। তোমার কি হয়েছে নবাবজাদা? কিচ্ছু হয়নি। না, বলতেই হবে তোমাকে। দিনের পর দিন মুখ শুকনো করে থাকবে তা হবে না। সিরাজের হাত চেপে ধরি। আমি উঠে যাচ্ছি। সে সত্যিই উঠে দাঁড়ায়। এবারে তার পায়ের ওপর উপুর হয়ে পড়ি। সে পা দিয়ে আমাকে ঠেলে দেয়, কিন্তু টাল সামলাতে না পেরে নিজেই আমার গায়ের ওপর এসে পড়ে। ফেলে দিলে লুৎফা? আমি ফেলিনি নবাবজাদা। তোমার শরীর দুর্বল, তাই আমাকে লাথি দিয়ে সামলাতে পারোনি নিজেকে। ও, তাই হবে। সে এমনিভাবেই আমার গায়ের ওপর পড়ে থাকে। উঠে দাঁড়াবার চেষ্টাও করে না। তার সমস্ত শরীরের ভার আমার উপর, তাই নিজেও উঠতে পারি না। মনে হলো সিরাজ শুয়ে পড়েও ভাবছে। তার চিন্তাসূত্র এতটুকু বিচ্ছিন্ন হয়নি। বাইরের ঘটনাগুলো তার মনে এতটুকু রেখাপাত করেনি। উঠবে না? ও হ্যাঁ, উঠতে হবে। তোমার কষ্ট হচ্ছে লুৎফা? না। তাহলে একটু শুয়ে থাকি। এভাবে শুয়ে থাকবে কেন? ওঠো, ভালোভাবে শো। না, এই বেশ। কেউ এলে দেখে ফেলবে যে। ও, দেখে ফেলবে? তাহলে তো উঠতে হয়, তাই না লুৎফা? তোমার কি হয়েছে? এভাবে কথা বলছো কেন? ভয় হয় আমার। কিভাবে বলছি? ঠিক বলছি না? না, মোটেই না। সিরাজ চুপ করে থাকে। সে তখনও ভেবে চলে। চলো, খাবে। তোমার রাগ হয়নি লুৎফা? কেন? তোমাকে লাথি মেরেছি বলে? সেজন্য তোমার অনুতাপ হয়েছে? তাহলে আর রাগ নেই। অন্য বেগম হলে কিন্তু আমার সঙ্গে কথাই বলতো না। তারা যে বেগম। আর তুমি? আমি তোমার প্রাণের আধখানা। তুমিই তো বলেছিলে। সিরাজ আমাকে জড়িয়ে ধরে। তুমি কি পাটনায় যেতে চাও নবাবজাদা? কেন? সে অবাক হয় আমার কথায়।
নবাব যেতে দিচ্ছেন না বলে তোমার দুঃখ হয়েছে? তা একটু হয়েছে বই কি। বুঝলাম, ঠিক ধরতে পারিনি। সিরাজের আসল কষ্ট পাটনার জন্যে নয়। সহসা একটা কথা ভেবে চমকে উঠি। তবে কি সে হোসেন কুলি খাঁর কথা শুনেছে? বেগম সাহেবা কি তাকে সব খুলে বলেছেন? তুমি বেগম সাহেবার কাছে গিয়েছিলে নবাবজাদা? ও কথা জিজ্ঞাসা করছো কেন? এমনি। আজ যায়নি। কবে গিয়েছিলে? 5 দিন আগে। আমার মাথায় বজ্রাঘাত হয়। ঘটনাটা ঘটেছিল ঠিক 5 দিন আগে, যেদিন সন্ধেবেলা আমি বেগম সাহেবাকে সব খুলে বলি। সেদিন কখন গিয়েছিলে তার কাছে? ভয়ে ভয়ে প্রশ্ন করি। রাত্রে। আর ভুল নেই, বেগম সাহেবা তার কথা রাখতে পারেননি। সিরাজকে তার মায়ের কেলেঙ্কারির কথা বলে দিয়েছেন। সমালোচনা করা আমার শোভা পায় না, তবু বলবো তিনি অন্যায় করেছেন। সিরাজকে না জানিয়ে তিনি অন্য কোনো ব্যবস্থা করতে পারতেন। তার মনকে ওভাবে ভেঙে দেবার প্রয়োজন ছিল না তার। সিরাজ ধীরে ধীরে উঠে বসে। সে আমার হাত ধরে তুলে বলে, চুপ করে আছো কেন লুৎফা? বেগম সাহেবার কাছে কিছু শুনেই কি তোমার মন খারাপ? হ্যাঁ। তুমি জানলে কি করে? সে শক্ত করে আমার হাত চেপে ধরে। অনুমান। কখনো নয়, তুমি সব জানো। বলো, সত্যি কি না বলো। সত্যি। মিথ্যে বলার শক্তি ছিল না। সে স্থির হয়ে বসে থাকে, যেন মাটির পুতুল। জীবনের কোনো স্পন্দন নেই। আমিও দাঁড়িয়ে থাকি। বলার কিছু নেই। এখন সান্ত্বনার বাক্য বিদ্রূপের মতো শোনাবে। বহুক্ষণ পরে দীর্ঘশ্বাস ফেলে সে বলে, ভালোই হলো লুৎফা, তোমাকে আগেই বলা উচিত ছিল। মনের মধ্যে চেপে রেখে অস্থির হয়ে উঠেছিলাম। ভেবেছিলাম বুঝি পাগল হব। কিন্তু কই, তুমি তো আমাকে বলনি। তুমি বলতে পারতে। ক্ষমা করো আমাকে। আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু পারিনি। স্বাভাবিক। যাক, ভালোই হলো। বেগম সাহেবা কি তোমাকে আর কিছু বলেছেন? হ্যাঁ, কিন্তু যা বলেছেন আমার দ্বারা তা সম্ভব নয়। দাদি আরও কয়েকবার আমাকে ডাকতে পাঠিয়েছেন। আমি পালিয়ে বেড়াচ্ছি। কি বলেছেন তিনি? হোসেন কুলি খাঁকে হত্যা করতে। কিন্তু এ কি সম্ভব? তুমিই বলো লুৎফা, এমন একজন লোককে হত্যা করা যায়? সে কৌশলী, কর্মঠ আর রাজকার্যে বিশ্বস্ত। দোষ তার যতই থাকুক, তার চেয়েও সহস্র গুণ দোষ এ পক্ষের। হোসেন কুলি খাঁ কখনো প্রথমে এগিয়ে আসেনি, আসতে পারে না। তাই বলছি, ব্যবস্থা যদি কিছু করতে হয় তাহলে মাতৃহন্তা হতে হয়। না না, আমার মুখ দিয়ে আর্তনাদ বার হয়ে আসে। সিরাজের চোখের দিকে তাকাতে পারি না। ভয় নেই লুৎফা, মাতৃহন্তা হব না, কিন্তু হোসেন কুলি খাঁকে মারতেও পারবো না। সে এমন একজন লোক যাকে হত্যা করলে দাদুর নবাবিও বিপদ সংকুল হয়ে উঠতে পারে। শত্রুরা এই হত্যার পুরোপুরি সুযোগ নেবে। তবে তাকে দূরে কোথাও পাঠিয়ে দাও। রাজা জানকীরামকে পাটনা থেকে ফিরিয়ে এনে তাকেই সেখানে পাঠাও। ঠিক, এ কথা আমার আগে মনে হয়নি। কালই নবাবকে বলবো। স্বস্তির নিঃশ্বাস ফেলি আমি। 4 দিন পর সিরাজের জন্যে বসে রয়েছি। আসতে বড় দেরি হচ্ছে তার। দুপুর গড়িয়ে গিয়ে বিকেল হলো, তবু দেখা নেই। খাবার ঠান্ডা হয়ে গিয়েছে। সোফিয়া হাঁপাতে হাঁপাতে এসে উপস্থিত। তার উত্তেজিত মুখের দিকে চেয়ে আমার শরীর ঠান্ডা হয়ে যায়। একটা ঘোর অমঙ্গলের বার্তা লেখা রয়েছে সে মুখে। সিরাজের কি তবে কিছু হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো কি হয়েছে? চিৎকার করে উঠি। আপনি শোনেননি এখনো? না, বলো। চোখে জল এসে যায় আমার। আপনি কাঁদছেন কেন? না শুনে কি কাঁদা যায় না? মন বলে কি কোনো জিনিস নেই? কিন্তু এতে আপনার কাঁদার তো কথা নয়। আমি ভেবেছিলাম আপনি বোধহয় শুনেছেন সব, তাই বলতে এসেছিলাম যে কাজটা খুব ভালো হলো না। কোন কাজ? বলেই ফেলনা শয়তানি। ছুটে গিয়ে সোফিয়ার চুল চেপে ধরি। ছাড়ুন বেগম সাহেবা, বলছি। চুল ছেড়ে দিয়ে তার মুখের দিকে তাকায়। সে ঢোক গিলে বলে, বলছিলাম হোসেন কুলি খাঁকে এভাবে মেরে ফেলা উচিত হয়নি।
কি বললে? হোসেন কুলি খাঁকে মেরে ফেলা হয়েছে? কে মারলে? নবাবজাদা সিরাজউদ্দৌলা। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। মিথ্যে নয়, বাজারের মধ্যে নবাবজাদার সামনে হোসেন কুলি খাঁর মাথা কাটা হয়েছে। সেখানে তার দেহ এখনও ঝুলছে একটা বাঁশের মাথায়। না না, এ কখনো হতে পারে না। তুমি ভুল শুনেছ সোফিয়া। মোহাম্মদ সেখানে ছিল। মোহাম্মদ সত্যবাদী নয়। তবে যাকে খুশি জিজ্ঞাসা করুন, সত্য জানতে পারবেন। সোফিয়া রাগ করে চলে যায়। তার সামনে মোহাম্মদ সম্বন্ধে আজই প্রথম বিরূপ মন্তব্য করলাম। পাথরের মতো বসে থাকি। বেগম 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 হওয়ার সুখ মর্মে মর্মে অনুভব করছি। হতে চাই না বেগম। সিরাজকে নিয়ে যদি কোথাও পালাতে পারতাম, কোনো নির্জন গাঁয়ের কোলে, তাহলে বেঁচে যেতাম। কি হবে ঐশ্বর্যে? কি হবে নবাবিতে? সাধারণ মানুষের সাধারণ সুখ দুঃখই ভালো। তাতে এত খুনোখুনির ব্যাপার নেই, এত ব্যভিচারও নেই। কিন্তু সিরাজ তো যাবে না। নবাবীর রক্ত যে তার শরীরের প্রতিটি ধমনীতে ছুটোছুটি করছে। সে চাই উত্তেজনা, উন্মাদনা আর উচ্ছৃঙ্খলতা। সে চাই যুদ্ধ আর মৃত্যু। সোফিয়ার কথা আমি বিশ্বাস করতে পারলাম না। মোহাম্মদ বোধহয় তার মুখোশ খুলতে শুরু করেছে। যেমন মোহাম্মদ, তেমনই মেহেদি নেশার খাঁ। দুজনেই সমান। দুজনের আওতা থেকে সিরাজকে মুক্ত করতে হবে। হোসেন কুলি খাঁকে যে হত্যা করা হয়েছে এ কথা মিথ্যে হবার সম্ভাবনা নেই। কিন্তু সিরাজের আদেশে তিনি হত হতে পারেন না। যে সিরাজ তার পক্ষ নিয়ে সেদিন অত কথা বলল, এরই মধ্যে তার মনোভাবের এমন আকস্মিক পরিবর্তন অসম্ভব। তবু মনটা চঞ্চল হলো। সিরাজ না এলে কিছুই বুঝে ওঠা যাবে না। অবশেষে সিরাজ এলো। রক্তরাঙা চোখ নিয়ে ঢুলতে ঢুলতে এলো। তবে তার জ্ঞান রয়েছে পুরো মাত্রায়। আমাকে দেখে অস্বাভাবিকভাবে হেসে উঠল। বলল, রাগ হলো তাই না? কি করব, একটু খেয়ে এলাম। উপায় ছিল না। উপায় তোমার কোনোদিনই হবে না নবাবজাদা। তুমি অমনভাবে বলো না লুৎফা, তাহলে দাঁড়াবো কোথায়? আমার মৃতদেহের ওপর। নিজের পায়ে তুমি বেশ ভালোই দাঁড়াতে পারো। অন্যের প্রত্যাশা করো না। ওটা শুধু মুখের কথা। তুমিও এ কথা বললে? সিরাজ আশাহত চোখে আমার দিকে চেয়ে রইল। কথাটা সত্যি বলিনি? না লুৎফা, মিথ্যে, একেবারে মিথ্যে। শরাব খেয়েছো তাই মিথ্যে বলে মনে হচ্ছে এখন। শরাব খাবার আগে একবার ভেবে দেখো, দেখবে আমার কথাই সত্যি। সে ধীরে ধীরে দরজার দিকে ফিরে যায়। কোথায় যাচ্ছ? জানি না, এখন যাওয়া হবে না। সে হেসে ওঠে, কেমন ভাঙা ভাঙা হাসি। আরও দুপা অগ্রসর হয়। আমি গিয়ে তাকে ধরে ফেলি। ধরলে কেন? যেতে দেবে না? আমি তো শুধু ছলনা করি। আমার কর্তব্য রয়েছে। কর্তব্য? কর্তব্য তো জারিয়াদেরও আছে। আমি আদেশ করলে 100 জারিয়া ছুটে এসে আমার সেবা করবে। যেমন আজ আমার ছোট্ট আদেশে হোসেন কুলি খাঁর মাথার দেহ থেকে ছিটকে মাটিতে পড়ল। সত্যি? হ্যাঁ সত্যি, নির্মম সত্যি। মুর্শিদাবাদের যে কেউ জানে, সবাই যা জানে তুমি জানো না? আশ্চর্য। না না, তা হতে পারে না। তুমি কখনো এই কাজ করতে পারো না। তুমি ভুল বকছো। শরাবের নেশায় যা তা বলছো। না লুৎফা, ভুল নয়। আমি নিজেই জানতাম না যে এ কাজ আমি করতে পারি, কিন্তু করলামও তো। কেন করলে নবাবজাদা? সেদিন যে তুমি অন্য কথা বললে। অবাধ্য জল আমার চোখ দিয়ে গড়িয়ে পড়ে। এখনও আমার নিজের মতো তাই। কিন্তু আমি অক্ষম লুৎফা। আমাকে দিয়ে করানো হয়েছে। অনুশোচনায় তাই শরাব খেয়েছি। খুব বেশি করেই খেয়েছি। তবু শান্তি পাচ্ছি কই? তাই তোমার কাছে ছুটে এলাম লুৎফা। তুমি তো শান্তি দিয়েছো কতবার, কিন্তু এবার তাও হলো না। আমি ছলনা করি। ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। অভিমান হয়েছিল। অভিমানও কি করতে নেই? অভিমান করা আমি পছন্দ করি লুৎফা, কিন্তু বড় অসময়ে করেছিলে।
কেন তুমি এই সাংঘাতিক আদেশ দিলে সিরাজ? দাদি আমাকে ডেকে পাঠিয়ে না পেয়ে নিজে গিয়েছিলেন। হাজার কথা বলে আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন এ হত্যার জন্যে দাদি দায়ী, আমি নই। কিন্তু লোকে তো জানবে না, বদনাম আমারই হলো। নবাব হবার আগেই আমার নামের সঙ্গে কলঙ্ক জুড়ে দিলাম। বড় আফসোস হয় লুৎফা। আমি চুপ করে শুনি। সে বলে, হোসেন কুলি খাঁ সবার প্রিয় ছিল, সে আমারও প্রিয় ছিল। আমি যখন তাকে হত্যা করার আদেশ দিলাম সে বিশ্বাস করতে পারিনি, অবাক হয়ে আমার দিকে চেয়েছিল। কিন্তু অবাকের রেশ না কাটতেই তার মাথা মাটিতে গড়িয়ে পড়ল। কিয়ামতের দিনে এজন্যে আমাকে কৈফিয়ত দিতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই হবে। সিরাজকে শুইয়ে দিয়ে তার পাশে বসি। মনের ভেতরের সংঘাতে সে ক্ষত বিক্ষত হচ্ছে। সে চায় সান্ত্বনা, আমি সান্ত্বনা দিতে চাই, কিন্তু পারি না। মুখে কথা আসে না। ভাবি, সিরাজের কথায় অত বড় একজন লোক হত হলেন। তার মুখের সামান্য একটা কথায় হোসেন কুলি খাঁ জগৎ থেকে চির বিদায় নিলেন। তার অপরাধ এই যে তিনি দুজন বিকারগ্রস্ত নারীর প্রেমে পড়েছিলেন। হয়তো তার নিজের কোনো দুর্বলতাই ছিল না। নারীরা তাকে বাধ্য করেছে নিজেদের লালসাবৃত্তি চরিতার্থ করিয়ে নিতে। সিরাজ ঘুমিয়ে পড়ে। আমি উঠি। বেগম সাহেবার ঘরে যেতে হবে। তাকে সোজা প্রশ্ন করব, কেন তিনি সিরাজকে দিয়ে এ কাজ করালেন। তার হাতে অগাধ ক্ষমতা। একটা লোকের দেহ বিচ্ছিন্ন করতে তিনি সহস্র লোককে পেতে পারতেন। তবে কেন একজন ছেলে মানুষকে প্ররোচিত করে হীন মনোবৃত্তির পরিচয় দিলেন তিনি? বেগম সাহেবার ঘরে তখন অন্য কেউ ছিল না। আমাকে দেখে উঠে বসেন তিনি। এসো লুৎফা, একটা কথা জিজ্ঞাসা করতে এলাম। জিজ্ঞাসা করার কিছু নেই, সিরাজ ঠিক কাজই করেছে। কিন্তু কোনো কিন্তু নয়, নবাব হলে এর চেয়ে আরও অপ্রিয় কাজ তাকে করতে হবে। এখন থেকে অভ্যাস করুক, শক্ত হয়ে উঠুক। অসহায় লোককে হত্যা করা শক্ত হবার একমাত্র পথ নয়, বরং তাতে অন্য ফল ফলতে পারে। বেশ কথা বলতে শিখেছ তো এর মধ্যেই। বাধ্য হচ্ছি বেগম সাহেবা, নবাবজাদার ভার নিতে আপনিই বলেছিলেন। তার মঙ্গল অমঙ্গলের দিকে তাকাতে হবে বই কি, এ যে আপনারই আদেশ। তাকে এভাবে বলা বাংলা বিহার উড়িষ্যার যে কোনো লোকের পক্ষে ধৃষ্টতা, কিন্তু আমি তখন মরিয়া। এতে তার অমঙ্গল কোথায় দেখছ? শত্রুপক্ষ তার নামে কি রটায় আপনি জানেন? এতে সেটা ভালোভাবে প্রতিষ্ঠিত হলো। প্রজারা জানলো রটনাটা মিথ্যে নয়। সেক্ষেত্রে শত্রুপক্ষকে নির্মূল করতে হবে। তাহলে মহলের ভেতর থেকেই যে শুরু করতে হয়। বুঝলাম না তোমার কথা। বেগম সাহেবার ভ্রু কুঞ্চিত হয়। শত্রুপক্ষ মহলেও রয়েছে বেগম সাহেবা। কে সে? ঘাসেটি বেগম। নবাবজাদার যেসব দুর্নাম রটে তার জন্যে তিনিই দায়ী। প্রমাণ আছে? আছে, আমি জোগাড় করেছি। তবে আমি আপনার সামনে সে প্রমাণ উপস্থিত করতে পারবো না। কেন? দু চারজন নিরপরাধী তাতে শাস্তি পাবে। তোমার কথা মেনে নিলেও ঘসেটির বিরুদ্ধে আমি কিছু করতে দেব না। মনে রেখো লুৎফা, সে আমার মেয়ে। একটা বেগম মরলে সিরাজ 1000টা বেগম এনে শূন্যস্থান পূরণ করতে পারবে, কিন্তু একটা মেয়ে মরলে মেয়ে ফিরে পাওয়া যাবে না। সব আমি জানি বেগম সাহেবা। প্রমাণ থাকা সত্ত্বেও সেজন্যে আপনাকে এতদিন কোনো কথা বলিনি। সিরাজ কোথায়? আমার ঘরে। সে তোমার ঘরে কি রোজই যায়? হ্যাঁ। আচ্ছা, যাও। তাড়াতাড়ি চলে আসি নিজের কক্ষে। বেগম সাহেবার কথার গূঢ় অর্থ আমি বুঝেছি। তিনি আমার কাছ থেকে সিরাজকে সরিয়ে নিতে চান। কিন্তু কিছুতেই আমি দেব না সিরাজকে, কিছুতেই নয়। বাংলার বেগম বুঝুক, লুৎফাও কম নয়, তারও শক্তি রয়েছে। নিদ্রিত সিরাজকে ঠেলে তুলি, তার কোলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে শুরু করি। কান্না ছাড়া গতি নেই। কি হলো লুৎফা? তুমি আমাকে একটা কথা দাও। হঠাৎ ঘুম ভাঙিয়ে এমন কি কথার প্রয়োজন হলো? বলো দেবে, না দিলে আমি আত্মহত্যা করব। দেব, বলো। তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতে পারবে না, কোনো দিনও না। আমি তো দূরে যাইনি।
ভীষণ ষড়যন্ত্র হচ্ছে। আমার কাছে তারা তোমাকে থাকতে দেবে না। সে ষড়যন্ত্র ব্যর্থ হবে যদি বেগম সাহেবা নিজে থাকেন সে ষড়যন্ত্রে। তুমি বলছো কি লুৎফা? ঠিকই বলছি। বেগম সাহেবার সঙ্গে আমার কথোপকথনের সবটুকুই বলি তাকে। ঘাসেটি বেগম যে এর মধ্যে আছে সে প্রমাণ তুমি পেলে কি করে? ভাগ্যক্রমে। কি সে প্রমাণ? তার কথায় আগ্রহ। রাজবল্লভের কাছে মীর নজর আলী মারফত এক টুকরো চিঠি যাবার কথা ছিল, সেটা আমার হস্তগত হয়েছে। ঘসেটি বেগম লিখেছে? হ্যাঁ। তোমার হাতে এলো কিভাবে? তোমার দিকে চেয়ে মহলের কিছু লোককে হাতে রেখেছি। অন্যায় হয়েছে নবাবজাদা। সিরাজ কিছু বলে না। আমি উঠে গিয়ে ঘসেটির হস্তাক্ষর নিয়ে এসে তার সামনে মেলে ধরি। নবাব আলীবর্দী আর কতদিন বাঁচবেন? এরপর কি ওই উদ্ধত বালকের অধীন হতে মনস্থ করেছেন? সিরাজ চঞ্চল হয়ে ওঠে। সে বলে, আমার ভালো করতে গিয়ে মস্ত ভুল করে বসে আছো লুৎফা। চিঠিখানা যে ঠিক জায়গায় পৌঁছায়নি সেটা বুঝতে ঘসেটি বেগমের বেশি দেরি হবে না। ফলে কয়েকজন হতভাগ্য শাস্তি পাবে। ঘসেটি বেগম আরও অনেক সাবধান হবে। তার পরবর্তী কার্যকলাপ জানতে পারবো না। এতক্ষণে রাজবল্লভের কাছে চিঠি পৌঁছে গিয়েছে নবাবজাদা। কি করে? এর নকল করে আমি পাঠিয়ে দিয়েছি। ঘসেটি বেগমের আসল হস্তাক্ষর রেখে দিয়েছি নিজের কাছে। সিরাজ আমাকে চুমু খায়। হোসেন কুলি খাঁকে হত্যা করে অবসাদে তার মন ভেঙে গিয়েছিল। সে অবসাদ বিন্দুমাত্রও দেখা গেল না তার মধ্যে। সে আমাকে শূন্যে তুলে বলে, তুমি আমার লুৎফাউন্নেশা। হঠাৎ তার আনন্দে ভাটা পড়ে। সে আমাকে নামিয়ে দিয়ে দরজার দিকে বিস্মিত দৃষ্টিতে চায়। মির্জা ইরাজ খাঁর কন্যা সেখানে এসে দাঁড়িয়েছে। তার চোখে আগুন জ্বলছে, মুখ রক্তাভ। হিংস্র জন্তুর মতো সে সিরাজের দিকে চেয়ে রয়েছে। ভাবি, বেগম সাহেবার ষড়যন্ত্র কি এর মধ্যে শুরু হয়ে গেল? সিরাজ বলে, এ তোমার অনধিকার প্রবেশ জেবুন্নেশা? না। ইরাজদুহি তার কণ্ঠস্বর দৃঢ়। কেন নয়? লুৎফাকে তুমি শাদি করনি, আমাকে শাদি করেছিলে। দিনের পর দিন একা থেকে আমি হাঁপিয়ে উঠেছি। 50 বার লোক পাঠিয়েছি তোমার খোঁজে, তবু পাইনি। তাই আজ নিজেই এসেছি ঘর ছেড়ে। তোমার জন্য যেখানেই যাই না কেন সেটা অনধিকার হতে পারে না। জেবুন্নেশার জন্য দুঃখ হলো, সত্যিই তো। তার মনেও স্বাদ আছে, আহ্লাদ আছে। তাছাড়া আমার মতো জারিয়া থেকে সিরাজের এক কথায় বেগম হয়নি সে। ভালো বংশের মেয়ে, রীতিমতো জাঁক জমক আর অনুষ্ঠানের মধ্যেই তার শাদী হয়েছিল। সে কেন অবহেলা সহ্য করবে? আমি গিয়ে তার হাত ধরি। সে হাত ছাড়িয়ে নেয়, বলে, ছুঁয়ো না। তোমার হাত আমার দেহ স্পর্শ করবার উপযুক্ত নয়। ও হাতে আমার পা টিপতে পারো। লজ্জায় অপমানে মাথা ঝিমঝিম করে আমার। সিরাজ হো হো করে হেসে বলে, কিন্তু ও হাতের স্পর্শ যে আমার সর্বাঙ্গে। আমার দেহকে তুমি ছুঁতে পারবে জেবুন্নেশা? সে কোনো কথা বলে না। আমি বলি, নবাবজাদাকে তোমার ঘরেই পাঠিয়ে দিচ্ছি। থাক, দয়া দেখাবার প্রয়োজন নেই। আমার কাজ আমি নিজেই করে নিতে জানি। কেউ যদি তাতে বাধা সৃষ্টি করে তাকে কিভাবে সরিয়ে দিতে হয় তাও আমার জানা আছে। ও জানো না কি? সিরাজের মুখে বিদ্রূপের তারল্য। আমি দুহাতে তার মুখ চেপে ধরি। সিরাজ এগিয়ে যায় জীবন্নেশার কাছে। 2 হাতে তার হাত দুটো তুলে নিয়ে নিজের গলায় মালার মতো রেখে বলে, শুধু শুধু রাগ করছো তুমি। লুৎফাকে শাদি করিনি যখন, তখন সে তোমার অধিকার কি করে ছিনিয়ে নেবে? থাক, আর মন ভোলাতে হবে না। জীবন্নেশা সিরাজের কাছ থেকে দূরে সরে যায়। বিশ্বাস করলে না? এই দেখো। সিরাজ নিজের গলা থেকে একটা বহুমূল্য হার খুলে নিয়ে বলে, এর মূল্য নবাবের অর্থভাণ্ডারের প্রায় অর্ধেক অর্থের সমান। লুৎফা কোনো দিন এ হার পেত না, অন্য কোনো বেগমও নয়, কিন্তু তুমি পেলে। তুমি যে আমার শাদি করা বেগম জেবুন্নেশা। সিরাজ সযত্নে সে হার পরিয়ে দেয় তার গলায়। জেবুন্নেশার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে চঞ্চল হয়, এ যেন তার কল্পনার অতীত। বিস্মিত হয়ে বলে, আমাকে একেবারে দিয়ে দিলে? হ্যাঁ, এতে যে শুধু তোমারই অধিকার।
হাজারটা লুৎফা এসে শতবর্ষ ধরে চেষ্টা করলেও এ জিনিস পেত না। সিরাজ তাকে জড়িয়ে ধরে, কিন্তু সে সিরাজের হাত থেকে নিজেকে মুক্ত করে হাসতে হাসতে ছুটে চলে যায়। হো হো করে হেসে ওঠে নবাবজাদা, আর আমি বিহ্বল দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকি। এই বয়সে এত বুদ্ধি বুঝি শুধু নবাবদেরই হয়? নারী চরিত্র চিনতেও তার বাকি নেই। নিজে নারী বলে লজ্জিত হই। সিরাজ বলে, যে বন্যেষা তার অধিকার বুঝে পেয়েছে লুৎফা, তোমাকে দিলাম না বলে কষ্ট হলো না তো? কিছুমাত্র নয়, আমার বহুমূল্য হার আমার সামনে দাঁড়িয়ে যে বন্যেষা নকল হার নিয়েই ভুলল, সে মূর্খ। সিরাজের হাত দুটো তুলে নিয়ে নিজের গলায় জড়িয়ে দিই। যে অসন্তোষ সিরাজের মনে অল্প অল্প ধুমায়িত হচ্ছিল, সেটা প্রচণ্ড আকারে দেখা দিল একদিন। মেহেদি নেশার খাঁ দিনের পর দিন ইন্ধন জুগিয়ে এ দশা করল। গোড়া থেকে জেনেও আমি বাধা দিতে পারলাম না। বহুদিন থেকে সিরাজ জিদ ধরেছিল সে পাটনায় গিয়ে থাকবে, কিন্তু নবাব আলীবর্দী বারবার বুঝিয়ে তাকে শান্ত করেছেন। এখন নবাব মুর্শিদাবাদে নেই, ছোটোখাটো একটা যুদ্ধ বেঁধেছে রাজ্যের সীমান্তে, তিনি সেখানে গিয়েছেন। নবাবের অনুপস্থিতিতে মেহেদি নেশার খাঁ পরিপূর্ণ সুযোগ পেল। সিরাজের মনে সে ধারণা এনে দিল যে নবাব সিরাজকে তুষ্ট রাখার জন্যে নামেই শুধু তাকে পাটনার শাসনকর্তা করেছেন, আসলে প্রকৃত শাসনকর্তা রাজা জানকীরাম। কথাটা সিরাজ অনেকবার আমাকে বলেছে, আমি কোনো গুরুত্ব দিইনি, বরং আকারে ইঙ্গিতে তাকে বোঝাতে চেষ্টা করেছিলাম যে সে বাংলার মসনদে বসবে বলেই নবাব তাকে দূরে না পাঠিয়ে নিজের কাছে রাখতে চান। এতে অভিজ্ঞতা লাভ হবে। পাটনায় গিয়ে বসে থাকলে মুর্শিদাবাদের রাজনীতি সম্বন্ধে সে অজ্ঞ থেকে যাবে। তাছাড়া সেখানে থাকার বিপদও আছে অনেক, তার পিতা জীবন দিয়ে সে প্রমাণ দিয়ে গিয়েছেন। কিন্তু সিরাজ নাছোড়বান্দা। হঠাৎ একদিন আমার কাছে তার আদেশ এলো শিগগির প্রস্তুত হয়ে নিতে। কেন প্রস্তুত হব? কোথায় যাব? কিছুই না বুঝে যখন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছি, আমিনা বিবি তখন কাঁদতে কাঁদতে এসে বললেন, শুনলে সিরাজের কাণ্ড? কিছুই বুঝছি না। ওর সঙ্গে যেতে হবে পাটনায়, পাটনা আক্রমণ করবে। সে কি? আর বলো কেন? কে কি বুঝিয়েছে জানি না, গোঁ ধরে বসেছে। আপনিও যাবেন নাকি? নইলে আর বলছি কি? ভালোই হলো, আমি ভেবেছিলাম আমাকেই বুঝি একা যেতে হবে। আমি মার কাছে চললাম, অত দূরে আমি আর যেতে পারবো না। সে কি কম দূর? বেগম সাহেবার কাছে গেলে কি কোনো ফল হবে? দেখি মা যদি ওকে বুঝিয়ে শান্ত করতে পারেন। আমিনা বিবি চলে যান। আমি জানি কারো কথাতেই কিছু হবে না, আমাদের দুজনেরই যেতে হবে সিরাজের সঙ্গে। গোছগাছ করে নিই। আগে আর পেছনে সৈন্যের দল, তারই মাঝে চলেছে বলদদের গাড়ির সারি। মেহেদি নেশার খাঁ সামনের গাড়িতে রয়েছে, পরের গাড়িতে আমি আর সিরাজ, তার বরের গাড়িতে আমিনা বিবি। বেগম সাহেবার কাছে ধর্ণা দিয়েও তিনি মুর্শিদাবাদে থাকতে পারেননি। আমিনা বিবির পরে আরও দুখানা গাড়িতে রয়েছে জিনিসপত্র। পথ আর শেষ হতে চায় না। একটু পরপরই গলা শুকিয়ে ওঠে, জল খেয়েও তৃষ্ণা মেটে না। কোথায় নিয়ে চললে নবাবজাদা? পৃথিবী যে শেষ হয়ে এলো। এখনও কষ্ট শুরু হয়নি লুৎফা, প্রকৃতির শ্যামলা রং দেখতে পাচ্ছ এখনও। এরপর শুরু হবে শুধু পাহাড় আর শক্ত মাটি। আমি মরে যাব নবাবজাদা। এত অল্পেই? যুদ্ধ শুরু হলে কি করবে? যুদ্ধে কাজ নেই, এ তুমি জোর করে যুদ্ধ বাঁধাচ্ছ। চলো ফিরে যাই। চুপ, বাজে কথা শুনতে চায় না। আত্মসম্মান কি জিনিস তা বোঝবার ক্ষমতা তোমার নেই। এই আত্মসম্মান বোধের ভিত্তিটা মিথ্যের ওপর। আর কথা বলো না, গাড়ি থেকে ফেলে দেব। সিরাজের মুখের দিকে চেয়ে ভয় হলো। তার পক্ষে কিছুই অসম্ভব নয়। যে ভূত তার ঘাড়ে চেপেছে সেটা না নামা অবধি একটু সাবধানে কথা বলতে হবে। অন্তত তার পাটনা অভিযান সম্বন্ধে কোনো মন্তব্য করা চলবে না আর। শেষে পথ ফুরলো। দূর থেকে দেখা যায় আজমবাদের দুর্গ, কিন্তু ও পক্ষের যুদ্ধের কোনো আয়োজন তো দেখা যাচ্ছে না। সিরাজ খুবই বিস্মিত হলো। সে গাড়ি থেকে মাটিতে নামে। পর্দা সরিয়ে দেখলাম মেহেদি নেশার খাঁও গাড়ি থেকে নেমেছেন। কোনো গভীর পরামর্শ করতে করতে দুজনে
পায়ে পায়ে এগিয়ে চলে। পাটনার প্রধান দরজার সামনে আমাদের সমস্ত সৈন্য দাঁড়িয়ে গেল। দরজা বন্ধ। একজন লোক শুধু একটা চিঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে দরজার বাইরে। রাজা জানকীরামের চিঠি। ক্রোধে উন্মত্ত হয়ে সিরাজ মত্ত হাতির মতো ঘুরে বেড়াতে থাকে। জানকীরাম তাকে অপমান করেছে। লিখেছে যে সিরাজ পাটনার শাসনকর্তা, সে একা এলে জানকীরাম তাকে সাদর অভ্যর্থনা জানাবে। যথাযথ সম্মান দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হবে নগরীর ভেতরে, কিন্তু সৈন্য সামন্তকে প্রবেশ করতে দেওয়া হবে না। সৈন্যরা যেন ফিরে যায় মুর্শিদাবাদে। সিরাজ ক্রোধে চিৎকার করে উঠল, সৈন্যদের ডেকে আক্রমণ চালাতে বলল। কিন্তু আক্রমণ করবে কাদের ওপর? বিপক্ষের তো কোনো সৈন্য নেই। শেষে নগরীর দরজা ভেঙে ফেলার হুকুম দিল। সেই সময় সর্বপ্রথম বাধা পেল অপরপক্ষ থেকে। যারা দরজা ভাঙতে গিয়েছিল তাদের কিছু লোক তীরের আঘাতের ধরাশায়ী হলো। এবার মেহেদি নেশার খাঁ এগিয়ে যায় অর্ধেক সৈন্য নিয়ে। দরজা ভাঙাতেই হবে, এই হলো সিরাজের পণ। তার মুখের হাসির আভাস দেখা এলো। ভাবখানা এই যে জানকীরামের ওপর টেক্কা দিয়েছে সে। ভীতের তীরের আঘাতে দু চারজনকে মেরে ফেলে ভাবে এবারে আর জানকীরাম পাটনা নগরী রক্ষা করতে পারবেন না। কিন্তু মেহেদি নেশার খাঁ দরজার কাছে এগিয়ে যাওয়ার আগেই হঠাৎ দেখা গেল অজ্ঞাত স্থান থেকে একদল সৈন্য এসে ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। বহুক্ষণ কিছু বুঝতে পারলাম না, শুধু অস্ত্রের ঝনঝনানি আর ঝলকানি। আমিনা আর আমি বেগম শিবির থেকে এই ভয়াবহ কাণ্ড দেখি আর ভেবে মরি। আর সিরাজ আমাদেরই সামনে অস্থিরভাবে পায়চারি করে। কি যেন ভুল হয়ে গিয়েছে তার, মস্ত ভুল। এখন ছুটে এসে একজন বলল মেহেদি নেশার খাঁ হত হয়েছে। মাথায় হাত দিয়ে বসে পড়ে সিরাজ, আর আমার বুক থেকে পাষাণ ভার নেমে যায়। আমি বুঝতে পারছিলাম রাজা জানকীরামের যুদ্ধ করার কোনো ইচ্ছাই নেই, শুধু নগরী রক্ষার জন্য যেটুকু না করলে নয় সেটুকু করতে তিনি আদেশ দিয়েছেন তার সৈন্যদের। অজ্ঞাত স্থান থেকে তার সৈন্যদল যেভাবে মেহেদি নেশার খাঁ সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ল, তাতে কোনো সন্দেহ ছিল না যে ইচ্ছে করলে ওভাবে আমাদের ওপর তারা ঝাঁপিয়ে পড়তে পারত। কিন্তু পড়েনি, কারণ জানকীরামের আদেশ নেই। সিরাজ যাতে নিরাপদে থাকে সেদিকে তার তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে। মেহেদি হত হবার পর সেদিনের মতো যুদ্ধ বন্ধ হলো। সিরাজ রীতিমতো চিন্তিত হয়েছে। সে অন্য কোনো কৌশল উদ্ভাবনের চেষ্টাই রয়েছে। পরদিন একজন অশ্বারোহী আমাদের শিবিরের সামনে এসে হাজির হয়। নবাব আলীবর্দীর ঘোড়সওয়ারকে দেখে বিস্মিত হলাম। লোকটি সোজা এসে সেলাম দিয়ে সিরাজের সামনে দাঁড়ালো। কোথা থেকে আসছো? সিরাজ প্রশ্ন করে। নবাব পাঠিয়েছেন। তিনি জানলেন কি করে যে আমি এখানে এসেছি? রাজা জানকীরাম তার কাছে লোক পাঠিয়েছিলেন। স্পর্ধা বটে জানকীরামের। লোকটাকে সিরাজ মেরে না ফেলে। নবাব কি জন্যে তোমাকে পাঠিয়েছেন? কিছুক্ষণ গুম হয়ে থেকে সিরাজ প্রশ্ন করে। লোকটি একখানা চিঠি দেয়। সিরাজ বারবার সেটা পড়ে। তার মুখে আস্তে আস্তে একটা শান্ত ভাব ফুটে ওঠে। শেষে সারা মুখ জুড়ে হাসির রেখা দেখা দেয়। আমি স্বস্তি পাই। নবাব তার নাতির মন ভালোভাবেই জানেন। সেই মন বুঝে তিনি কিছু লিখেছেন নিশ্চয়ই, নইলে সিরাজের মুখে এই পরিস্থিতিতে হাসি ফোটানো বড় সহজ কথা নয়। বৃদ্ধ হলেও নবাব আলীবর্দীর তুলনা নেই। সিরাজ চিঠিখানা নিজের সামনে রেখে লোকটির দিকে চেয়ে বলে, নবাবকে নিশ্চিন্ত হতে বলো, তার ইচ্ছে মতোই কাজ হবে। লোকটি বিদায় নিতেই আমি সিরাজের সামনে আসি। আমাকে দেখে সে বলে, দেখছো লুৎফা দাদুর কাণ্ড? কি কাণ্ড হলো আবার? দাদুর জন্যে আমার কোনো কিছু করবার উপায় নেই। তিনি ভাবেন যেন চিরকাল বেঁচে থেকে আমাকে বুকে করে নিয়ে বেড়াবেন। অমন দাদু পাওয়া ভাগ্য নবাবজাদা। সে আমি জানি, কিন্তু আমার সব কাজকে ছেলে মানুষই বলে উড়িয়ে দেওয়া তার অন্যায়। এবারে মুর্শিদাবাদে গিয়ে আমি ঝগড়া করব, ভীষণ ঝগড়া করব। তুমি দেখে নিও। যাক, তাহলে আর আমাদের পাটনায় থাকতে হবে না তো? সিরাজ ঘাড় নাড়ে। অভিমান হয়েছে নাতির। মুখে বলি, নবাব তোমাকে কি লিখেছেন? এই দেখো। চিঠিখানা খুলি। লেখা রয়েছে,
যুদ্ধ করে সবাই বীরত্ব দেখাতে পারে, কিন্তু দাদুর ভালোবাসার অত্যাচার যে সহ্য করতে পারে সেই তো প্রকৃত বীর। আমার সিরাজ যে সেরকম বীর কিনা তারই পরীক্ষা আজ। জানকীরাম তোমার শুভাকাঙ্ক্ষী, সে তোমাকে অভ্যর্থনা করার জন্য প্রস্তুত, শুধু তোমার আদেশের অপেক্ষায় বসে রয়েছে। নিজের সৈন্যের সঙ্গে আবার যুদ্ধ করে নাকি? জানকীরাম তো তোমারই অধীনস্থ কর্মচারী, তাকে শুধু হুকুম করো। আমি বলি, নবাব তো ঠিকই লিখেছেন, রাজার কাছে লোক পাঠাও এখনই। কিছুক্ষণ পরেই জানকীরাম সশরীরে এসে উপস্থিত, সঙ্গে হাতি, ঘোড়া, পালকি আর বাদ্যযন্ত্র। সিরাজ হাসতে হাসতে উঠে গিয়ে রাজাকে জড়িয়ে ধরে। রাজাও হেসে দু বাহু বাড়িয়ে দেন। সে দৃশ্য দেখে আমার চোখ আনন্দে সজল হয়ে ওঠে। এমন সৌম্য চেহারার লোকের বিরুদ্ধে সিরাজ অভিযান চালিয়েছিলেন ভেবে লজ্জা হয়। তার মতো এলেমওয়ালা লোক নবাবের অধীনে হয়তো দুজনও নেই। নবাব আলীবর্দীর স্বাস্থ্য ভেঙে পড়ে। তাঁর রিজু বলিষ্ঠ চেহারা নুইয়ে পড়ল। বেগম সাহেবা রীতিমতো চিন্তিত হন। হাকিমদের মতামত শুনে তার মতো মহিলার মুখও শুকিয়ে যায়। কিন্তু নবাব শুনে হেসে বলেন, এতে এত মন মরা হবার কি আছে? এই তো নিয়ম। স্বাস্থ্য একদিন সবারই ভেঙে যায়, তারপর ধীরে ধীরে শেষ সময় ঘনিয়ে আসে। এর জন্য কান্নাকাটি করা বাতুলতা, বরং মনকে শক্ত করে প্রস্তুত থাকাই ভালো। বেগম সাহেবা বলেন, এমন কথা বলো না, তোমার বয়স এমন কিছু বেশি নয়। নবাব হেসে বলেন, তোমার কাছে আমি কি কখনো বুড়ো হই? বাইরের লোককে জিজ্ঞাসা করো, তাহলে বুঝবে। তাঁর কথার ধরনে আমি গোপনে হেসে ফেলি। সে হাসি বেগম সাহেবা দেখে ফেলেন। বুঝতে পারি তিনি রেগেছেন। ভয়ে আমি পালিয়ে যাই। মনে মনে ভাবি, মেয়েরা বড় অবুঝ হয়। সিরাজ যখন বুড়ো হবে তখন আমিও হয়তো বেগম সাহেবার মতোই ভাবব। এখন সিরাজই সব কাজ চালায়, নবাব শুধু পরামর্শ দেন। সিরাজকে তিনি বলেন, ভালোই হলো রে দাদু, হাতে নাতে শিখে নে, এমন সুযোগ আর কজন পায়। এমন শেখায় আমার কাজ নেই। সিরাজের চোখ ছলছল করে। সে কি রে, তুইও কাঁদছিস? হা আল্লাহ, এমন নরম মন নিয়ে নবাব হবি? আমি কাঁদছি কে বললে? রাগলে আমার চোখে জল আসে। আবার রাগ হলো কেন? হবে না, স্বাস্থ্য তোমার একটু খারাপ হয়েছে, এমন হয়েই থাকে, তাতে অত মরার কথা কেন? ঘুরে ফিরেই তো বেড়াচ্ছ। শয্যাশায়ী হলেও না হয় কথা ছিল। রোগটা বড় খারাপ রে। এই যে পা দেখছিস, কেমন ফোলা ফোলা ভাব। হাকিমরা বলে এই পা পচে উঠবে। সে কি? হ্যাঁ, বর্গীর সঙ্গে যুদ্ধের ফল। হাঁটুর নিচেটা কেটে গিয়েছিল। একজন অচেনা হাকিম এসে কতকগুলো লতাপাতা দিয়ে বেঁধে দিয়েছিল জায়গাটা। তারপর থেকেই মাঝে মাঝে ব্যথা হয় আর ফুলে যায়। ভালো করে চিকিৎসা করাও। চিকিৎসা গোড়া থেকেই হচ্ছে, এখন চিকিৎসার বাইরে চলে যাচ্ছে যে, তাই তো বলি শিখে নে। সিরাজ গম্ভীর হয়ে বসে থাকে। ঘসিটি হঠাৎ একদিন নবাব মহল ছেড়ে চলে যায়। সে মতিঝিলে গিয়ে ওঠে, সেখানেই বসবাস করবে। মুর্শিদাবাদের বেহেস্ত মতিঝিল। একবার শুধু গিয়েছিলাম সেখানে, কিন্তু সে ছবি এখনও আমার মনের মধ্যে তেমনই স্পষ্ট, তেমনই উজ্জ্বল। মাঝে মাঝে স্বপ্ন দেখি মতিঝিলকে। তার সাজানো বাগিচা আর অশ্বপদক্ষুরাকৃতি ছিল ঝিল, যেন বেহেস্তের মায়া রচনা করে স্বপ্নের মধ্যে। আবার দেখবার ইচ্ছা হয়েছে কতবার, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। ঘসিটি বেগম সেই মতিঝিলকে নিজের করে নিল। ইরাজ খাঁর কন্যা ভীষণ চটে গেল একথা শুনে। সবাইকে বলে বেড়াতে লাগলো ঘসিটির অধিকার নেই মতিঝিলে বাস করবার। ওটা নবাবের প্রমোদ উদ্যান, খাস নবাবের অধীনে। ইরাজ খাঁর কন্যা হয়তো ভুলে গিয়েছিল যে সিরাজ সব কিছু করলেও বাংলার মসনদে এখনও নবাব আলীবর্দীই রয়েছেন। তিনি যদি তার কন্যাকে মতিঝিল দান করেন, কারো ক্ষমতা নেই কিছু বলার। সিরাজ এসে বলে, আমি এরকমই অনুমান করেছিলাম লুৎফা। কিসের অনুমান? নওয়াজিশ আর ঢাকায় থাকতে পারবে না। কেন? সে হয়তো থাকতো সেখানে, কিন্তু ঘসিটি বেগম তাকে থাকতে দেয়নি, টেনে নিয়ে এসেছে মুর্শিদাবাদে।
এখানে টেনে নিয়ে এসে লাভ? তুমি বড় অল্প বোঝো লুৎফা। আমাকে বুঝিয়ে দেবে না? দেব। দাদু অসুস্থ, ভালো মন্দ একটা কিছু যখন তখন হতে পারে, শেষ চেষ্টা করতে হবে না? কিসের চেষ্টা নবাবজাদা? না, তোমাকে খুলে না বললে হবে না দেখছি। খুলেই বলো। ঘসেটি বেগম নওয়াজিসকে নবাব করার শেষ চেষ্টা করবে একবার। কি সর্বনাশ! আমার গলা কেঁপে ওঠে। এতে আর সর্বনাশের কি হলো? সবাই এমন করে থাকে। আমি নবাব না হতে পারলে আমিও করতাম। ঘসেটির দোষ কী হবে? সব দেশের মসনাদের সঙ্গেই এরকম ইতিহাস জড়িত, নতুনত্ব কিছু নেই। তবে ঘসেটি একটু বাড়াবাড়ি করছে। রাজবল্লভ আর জগৎ শেঠকে দলে টানার চেষ্টা করছে। রাজবল্লভ বড় চতুর লোক। ঢাকায় নওয়াজিসের সমস্ত ক্ষমতা সে নিজের মুঠোয় নিয়েছে। নওয়াজিসকে নবাব করতে পারলে সেই হবে প্রকৃত নবাব। কিন্তু তবু তাকে আমি এতটা ভয় পাইনি যতটা জগৎ শেঠকে। ওর লোকটা যদি ঘসেটির দলে যায় তাহলে টাকা পয়সা দিয়ে অনেক কিছু ঘটনা ঘটাতে পারে। সেরকম ঘটনা যাতে না ঘটে এখন থেকে সেই চেষ্টা করো। আমি উৎকণ্ঠিত হই। চেষ্টা করে কোনো লাভ হবে না, ওরা ভোলবার পাত্র নয়। মীর বক্সিকুলের খবর কি? তার সম্বন্ধে কিছু কিছু কথা আমার কানে আসছিল। সিরাজ বিস্মিত হয়ে বলে, তুমি কি করে জানলে? হারেমে থাকলে কি কিছুই জানতে নেই? সেটাই তো স্বাভাবিক। বেগম সাহেবা তো সব জানেন। দাদি অন্য ধাতুতে গড়া, আমিও সেই ধাতুতে নিজেকে ডুবিয়ে নেবার চেষ্টা করছি। সিরাজ হেসে বলে, ভালো, পারলে সত্যিই ভালো। জাফর আলী খাঁর ওপর আমার নজর আছে লুৎফা, কিন্তু ওসব কথা থাক। এখন একটা কাজের কথা বলি। মতিঝিল তো নওয়াজিস খাঁ নিয়ে নিল, আমার ওরকম একটা ঝিল না হলে যে চলবে না। কি করে নেবে ওটা? ওটা নেবার দরকার নেই। আমি নতুন ঝিল তৈরি করব নদীর ওপারে। টাকা? সে ব্যবস্থা করতে হবে। আদত কথা হলো দাদুর সম্মতি আদায় করা। সেটা হয়ে গেলে টাকার জন্যে ভাবতে হবে না। এই পুরনো জায়গায় থাকতে ইচ্ছা হয় না লুৎফা। নতুন জায়গায় গিয়ে থাকবো শুধু তুমি আর আমি। কবিত্বটা কি ঘসেটি বেগমের ওপর ঈর্ষা বসে? না, অনেক দিন থেকেই মনের মধ্যে স্বাদ ছিল। মতিঝিল বেদখল হওয়ায় মনের সেই স্বাদ তাড়াতাড়ি বাস্তব রূপ নেবে। তোমার ঝিলের নাম কি রাখবে? লুৎফা ঝিল। সিরাজ হেসে ওঠে। না না, আমি ঝিল হতে চাই না, আমি নির্জলা লুৎফায় থাকতে চাই। সম্রাট শাহজাহান মমতাজকে কেমন অমর করে রেখে গিয়েছেন। শাহজাহানের পুরুষোচিত বীরত্ব ছিল না বলে ওই পথ ধরেছিলেন। সিরাজ আমার কাছ থেকে ঠিক এ জাতীয় জবাব আশা করেনি, তাই কেমন একটা থতমত ভাব দেখলাম তার আচরণে। আমি এগিয়ে গিয়ে তার বুকে মাথা রেখে বলি, আমি চাই না তুমি আর আমি লুৎফা ঝিলের মধ্যে বেঁচে থাকি। তার চেয়ে তুমি এমন একজন নবাব হও যাতে তোমাকে কেউ কোনো দিন না ভোলে। তুমি যদি সেভাবে অমর হও তাহলে আমি তো তোমার সঙ্গেই বেঁচে থাকব। আমি যে তোমার প্রাণের আধখানা। দীর্ঘশ্বাস ফেলে সিরাজ বলে, সেই ভালো লুৎফা, আমি সেইভাবেই অমর হওয়ার চেষ্টা করব। কিন্তু ঝিলের একটা নাম তো রাখতে হবে। এপারে রয়েছে মতিঝিল, তোমারটা হবে হীরাঝিল। হীরাঝিল? হীরাঝিল, বাহ, সুন্দর। কি সুন্দর নাম দিলে তুমি। তাই হবে, হীরাঝিল। সিরাজ ছুটতে ছুটতে চলে যায়, যেন এখনই তৈরি হয়ে যাবে হীরাঝিল। পাগলের দিকে চেয়ে তৃপ্তিতে মন ভরে ওঠে। হীরাঝিল তৈরি হয়ে গেল। মতিঝিলের চেয়েও নাকি সুন্দর হয়েছে দেখতে। মতিঝিলের গর্ব খর্ব করার জন্যেই যেন তারই অপর পারে উদ্ধত সৌন্দর্য নিয়ে গড়ে উঠল হীরাঝিল। নবাব আলীবর্দীকে সিরাজ একদিন বলল, দাদু, একটা কথা আছে। কি হলো আবার? না, হয়নি কিছু, কিন্তু যা বলবো তা কি তুমি মেনে নেবে? অসঙ্গত না হলে মেনে নেব বই কি, সেই ভরসাতেই তো এসেছি। ঢের হয়েছে, এখন কথাটা বলেই ফেলো তো ধন। নবাবের মুখে হাসি। আমি আড়ালে দাঁড়িয়ে সব শুনি। আমি জানি সিরাজ কি বলতে এসেছে। যা বলতে এসেছে তাতে আমার মত নেই, তবে ওর উৎসাহ দেখে বাধা দিতে পারিনি। বলেছিলাম নবাবের সম্মতির প্রয়োজন।
তাই সিরাজ এসেছে নবাবের কাছে। আমার ধারণা নবাব কখনোই সম্মত হবেন না সিরাজের এই আবদারে। সিরাজ বলে, হীরাঝিল তৈরি হয়ে গিয়েছে শুনলাম, খসিটি তো রেগেই আগুন। অনেকেই রাখবে, তার জন্য কিছু এসে যায় না। আমার দাদু না রাগলেই হলো। এত ভেজা ভেজা কথা কেন? শুনে যে বড় ভয় হচ্ছে। কি মতলবে এসেছো বলেই ফেলো। আমি হীরাঝিলে থাকব। নবাবের মুখ এতটুকু হয়ে যায়, তার দৃষ্টিতে অসহায় ভাব। কি করবেন বুঝে উঠতে পারেন না, যেন তার বুক শূন্য হয়ে যেতে বসেছে। সিরাজের কথার কোনো জবাব দিতে পারেন না তিনি। সিরাজ তাঁর মনোভাব বুঝতে পেরে বলে, দাদু, হীরাঝিলে থাকতে আমারও খুব ভালো লাগবে না, কিন্তু এত কষ্ট করে তৈরি করলাম, থাকতে স্বাদ হয়। নবাব আরও অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকেন। শেষে দীর্ঘশ্বাস ফেলে নড়ে চড়ে বসেন, বলেন, বুঝলাম। বেশ, তুমি হীরাঝিলে থাকো, কিন্তু বুড়োর কথাটা মনে রেখো। কাজ হাসিল করে নিলেও দাদুর কথা শুনে সিরাজের চোখ সজল হয়ে ওঠে। সে বলে, তোমাকে কষ্ট করে মনে রাখতে হয় না দাদু, তোমার কথা মনের মধ্যে সবসময়ই গেঁথে থাকে। আলীবর্দীর মুখে হাসি ফোটে। তিনি বলেন, তাই নাকি? আমি জানতাম বুড়োদের কথা কেউ মনে রাখে না। বুড়োদের স্নেহও লোকে বিদ্রূপের চোখে দেখে। তোমার কথা শুনে যেন বল পাচ্ছি মনে। আরও কিছুদিন বেঁচে থাকতে স্বাদ হচ্ছে। কথায় কথায় অত মৃত্যুর কথা ভাবো কেন? বেশ তো আছো, ভেবে ভেবেই তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। না ভেবে করি কি? পায়ের অবস্থা দেখেছ? আলীবর্দী পায়ের ওপর থেকে একটা আলগা কাপড় তুলে নেন। চমকে উঠি দূর থেকে। কি বিভৎস চেহারা হয়েছে পায়ের! সিরাজ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। দেখলে তো, এর পরেও বলবে আমি বেঁচে থাকবো? সিরাজ নিশ্চুপ, বলার কিছু নেই তার। দাদুর আয়ু সম্বন্ধে এতদিনে সে প্রথম সচেতন হলো। আরও কিছুক্ষণ সেইভাবে দাঁড়িয়ে থেকে সে ধীরে ধীরে চলে আসে। শুধু আমাকেই সিরাজ হীরাঝিলে নিয়ে এলো। অন্যান্য বেগমরা পড়ে থাকলো পুরনো মহলে। ভেবে সংকুচিত হই আমি। সিরাজকে বলেছিলাম ওদেরও নিয়ে আসতে, অন্তত ইরাজ খাঁর কন্যাকে। সে শোনেনি। মাস দুয়েক না যেতেই আর এক সমস্যা দেখা দিল সিরাজের মনে। হীরাঝিল তৈরি করতে জলের মতো টাকা খরচ হয়েছিল, কিন্তু তার তত্ত্বাবধানের জন্যও যে মোটা অঙ্কের টাকার প্রয়োজন, এ ধারণা তার ছিল না। অসংখ্য ঘরের অপূর্ব মহল তৈরি করে সিরাজ যে আত্মপ্রসাদ লাভ করেছিল, সে এখন আর এক গোলক ধাঁধায় পড়ে ঘুরতে লাগলো। কি করি লুৎফা? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এই যে জলের মতো টাকা খরচ হয়ে যাচ্ছে, কি ব্যবস্থা করি? সে অনেকক্ষণ গালে হাত দিয়ে চুপ করে বসে থাকে। শেষে হঠাৎ লাফিয়ে উঠে বলে, ঠিক পেয়ে গিয়েছি। কি পেলে আবার? উপায়। কিসের উপায়? হীরাঝিলকে টিকিয়ে রাখার উপায়। তাই নাকি? শুনতে পাবো কি? এখন না, কালকে নিজের চোখে দেখো। হীরাঝিলের গোলক ধাঁধা আমার টাকার উপায় করবে। সে আবার কি কথা? একটা গোলক ধাঁধা তৈরি হয়েছে বটে, কিন্তু তাতে অর্থের সমাধান কি করে হবে? এখন কিছুতেই ভাঙছি না। শোনো, কালই দাদুকে নিয়ে আসবো এখানে। সেই সঙ্গে জগৎ শেঠ, উমিচাঁদ, রাজবল্লভ সবাই আসবেন। আমার হীরাঝিল দর্শনের আমন্ত্রণ জানাবো তাদের। হঠাৎ? বাহ, কেউ তো দেখেনি এখনো, তাদের দেখাতে হবে তো। কিন্তু শুধু কি দেখানোর জন্যে তাদের ডেকে আনছো? তোমার চোখে কিসের এক অভিসন্ধি খেলে বেড়াচ্ছে যে? সিরাজ হেসে ওঠে। ঠিক ধরেছ লুৎফা, কিন্তু এমন কিছু দুরভিসন্ধি নয়, সামান্য কৌশল মাত্র। কালই জানতে পারবে। পরদিন সবাই এলেন। সিরাজ ঘুরে ঘুরে তাদের সব দেখাতে লাগলো। ছাদের গুপ্ত প্রকোষ্ঠে বসে আমি দেখতে থাকি। তাদের হাবভাব আর হাত নাড়া দেখে বুঝলাম সবাই খুব বিস্মিত হয়েছেন। নবাব আলীবর্দী খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে চলতেই যেভাবে হাসছেন আর সিরাজের পিঠ চাপড়াচ্ছেন, তাতে অনুমান করলাম তিনি খুশি হয়েছেন। ঝিল দেখার পর বাগিচার মধ্যে অনেকক্ষণ বেড়ালেন তারা। তারপর সিরাজ তাদের মহল দেখার আমন্ত্রণ জানিয়ে সেখানে নিয়ে আসে।
আমিও সঙ্গে সঙ্গে নিচে নেমে গিয়ে একটা থামের আড়ালে আত্মগোপন করে দাঁড়িয়ে থাকি। সিরাজ কী কৌশল প্রয়োগ করে দেখার জন্যে উদ্গ্রীব হই। সবাইকে সিরাজ গোলকধাঁধার সামনে এনে হাজির করে। সবাই একসঙ্গে যেতে চাইলে সিরাজ বলে, আপনারা অনুগ্রহ করে অপেক্ষা করুন, একে একে ভেতরে যাবেন, নবাব থেকে শুরু হোক। বেশ, তাই হোক। নবাব হাসতে হাসতে প্রবেশ করলেন। সবাই বাইরে দাঁড়িয়ে থাকেন, সিরাজও। অনেকক্ষণ কেটে যায়, কিন্তু নবাব আর ফেরেন না। ওরা সবাই চঞ্চল হয়ে ওঠেন। রাজবল্লভ প্রশ্ন করেন, নবাব ফিরছেন না যে? সিরাজ বলে, ধাঁধায় পড়েছেন বোধহয়। জগৎ শেঠ মুখ গম্ভীর করে বলেন, তাকে বাইরে নিয়ে আসা উচিত। এটা গোলকধাঁধা জানলে আমি কিছুতেই তাকে প্রবেশ করতে দিতাম না। উনি নাতির কাছে এসেছেন আনন্দ করতে, সিরাজ বলে। তবু বুড়ো মানুষ, পায়ের ব্যথায় কষ্ট পাচ্ছেন, সেটাও তো ভাবা উচিত। দেখাই যাক না একা উনি বাইরে আসতে পারেন কি না। যদি বাইরে আসেন তাহলে এ ঘর আবার ভেঙে ফেলে নতুন করে তৈরি করা হবে। ইতিমধ্যে নবাবের উচ্চ কণ্ঠ ক্ষীণ হয়ে কানে ভেসে আসে, কই দাদু, আর তো পারি না, এবারে বার করে দাও আমাকে। ঘুরতে ঘুরতে যে তেষ্টা পেয়ে গেল, আর একটু চেষ্টা করো। বাইরে থেকে সিরাজ চেঁচায়, অনেক চেষ্টা করেছি, এখন বসে পড়েছি। চেষ্টা করার আগে নবাব আলীবর্দী কথা বলে না। তাহলে তুমি আমার কাছে বন্দী, এ কথা স্বীকার করো। জগৎ শেঠ, উমিচাঁদ আর রাজবল্লভ সবাই চমকে ওঠেন। পরস্পর পরস্পরের মুখের দিকে দৃষ্টি বুলিয়ে নেন। রাজবল্লভের কোমরে খারসান ঝনঝন করে ওঠে। সিরাজ সে শব্দ শুনে একবার বাঁকা চোখে সেদিকে চেয়ে হেসে ফেলে। ভেতর থেকে নবাবের কণ্ঠস্বর শোনা যায়, তোমার কাছে তো আমি চিরদিনই বন্দী। হ্যাঁ হ্যাঁ, বন্দী। মুক্তিপণ দিলে মুক্তি পাবে। কি মুক্তিপণ চাও? হীরাঝিলের আশেপাশের গঞ্জ থেকে যে নজরানা আদায় হবে, সেই নজরানায় হীরাঝিলের খরচ চলবে। বেশ, তাই হবে। এবার ছেড়ে দাও। অত সহজে কি ছাড়া যায় দাদু? ভবিষ্যতের ব্যবস্থা তো করলে, কিন্তু এখন কি দেবে? এখন আবার কি চাও? বাহ, এত বড় যোদ্ধা হয়ে যুদ্ধের নিয়মকানুন ভুলে গেলে? তোমার মতলবটা তাড়াতাড়ি বলো, আমার পায়ে বড় যন্ত্রণা হচ্ছে। সিরাজের ওপর আমার ভীষণ রাগ হচ্ছিল। কিছুদিন আগে নবাবের পায়ের যে ভয়াবহ অবস্থা দেখেছিলাম, এখন নিশ্চয়ই তার চেয়েও আরও অবনতি হয়েছে। এই অসুস্থ বৃদ্ধের সঙ্গে এমন নিষ্ঠুর খেলায় কেন যে সে মত্ত হলো? সিরাজ বলে, যুদ্ধশাস্ত্রে নগদ অর্থই একমাত্র মুক্তিপণ দাদু, আমার কাছে কিছুই নেই। নবাবের কণ্ঠস্বর আর্তনাদের মতো শোনায়। বাইরে যারা ছিলেন তারা রাগে কাঁপতে থাকেন, তবু সিরাজ অবিচল। সে বলে, তোমার সঙ্গে যারা এসেছেন তাদের কাছে কিছু অর্থ রয়েছে নিশ্চয়ই, তাদের বলো। আচ্ছা, তাই বলো তাদের। যার কাছে যা ছিল সবাই বার করে দিলেন সিরাজের সামনে। জগৎ শেঠ তাঁর হাতের বহুমূল্য অঙ্গুরীয়টি পর্যন্ত খুলে দেন। সিরাজের মুখে তৃপ্তির হাসি ফোটে। সে ছুটে গিয়ে দাদুকে বার করে নিয়ে আসে। নবাব সিরাজকে জড়িয়ে ধরে হাসতে থাকেন। এতক্ষণ যেন মজার খেলা হচ্ছিল। হেরে গিয়েছেন তিনি নাতির কাছে। নবাব বলেন, তুমি আজ জিতে গেলে, তাই যে গঞ্জের নজরানায় হীরাঝিলের খরচ চলবে তার নাম থাকবে মনসুরগঞ্জ। সিরাজ হাসে, খুব হাসে। তার কৌশল সাফল্যমণ্ডিত হয়েছে। আমার কিন্তু এ কৌশল ভালো বলে মনে হলো না। এতে উপস্থিত যারা আছেন তারা সবাই অসন্তুষ্ট হয়েছেন। এরা সবাই বাংলার এক একটি দিকপাল। নবাব হবার আগেই তাদের এভাবে চটিয়ে দেওয়া সিরাজের পক্ষে উচিত হলো না। সিরাজ তাঁদেরও বলে গোলকধাঁধায় প্রবেশ করতে, কিন্তু তারা সম্মত হলেন না। তারা নবাবকে নিয়ে হীরাঝিল ছেড়ে চলে গেলেন। থামের আড়াল থেকে সিরাজের সামনে গিয়ে হাজির হই। সহসা আমাকে দেখে সে চমকে ওঠে। এ কি, কোথায় ছিলে তুমি? আঙুল দিয়ে থামটা দেখিয়ে দিই। ও, তুমি সব দেখেছো? কেমন মজা, দেখলে তো? দেখলাম। তোমার বুদ্ধি আছে বটে, কিন্তু কাজটা কি ঠিক হলো? কেন? দাদু তো খুশি হয়েছেন।
দাদু খুশি হয়েছেন জানি, কিন্তু সঙ্গে যারা ছিলেন তারা তো দাদু নন। তোমার কৌশলকে দাদুর দৃষ্টিতে তারা দেখেননি। না দেখলো তো বয়ে গেল। না নবাবজাদা, বয়ে যাবে না। ওরাই তোমার আশা ভরসা। এখন থেকে ওদের হাতে রাখো। তুমি মাঝে মাঝে কী যে বলো আমি বুঝতে পারি না লুৎফা। ওরা বিরুদ্ধতা করলে ভয় পাওয়ার কি আছে? সে আমি জানি না, কিন্তু নবাব যখন তাদের অত সম্মান করেন তখন নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। নবাব মূর্খ নন, অপরিণামদর্শী তো ননই। আমার কথায় সিরাজ একটু গম্ভীর হলো। আমার পিঠের উপর আলগোছে একটা হাত রেখে বলে, তোমার কথা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, তবে ওসব ভাবনা পরে হবে। এখন এসো, একটু আনন্দ করা যাক। আজকে হীরা ঝিলের বরাত খুলেছে। সে আমাকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। ঝিলের পাশে ফুল গাছের শোভা। ঝিলের জলে ছোট্ট একখানা রঙিন বজরা ঢেউয়ের তালে তালে দুলছে। সে আমাকে নিয়ে সেই বজরায় ওঠে। স্বপ্নের ঘোরে সময় কাটে। তীরে গিয়ে যখন উঠলাম তখন রাত অনেক। হীরা ঝিলের মহলে তখন হাজার বাতির শোভা। কত বিচিত্র রং সে আলোয়। হীরা ঝিলের স্রষ্টার মুখের দিকে অবাক বিস্ময়ে চেয়ে থাকি। কিন্তু বেশি দিন নয়, নিদারুণভাবে ভেঙে যেতে শুরু হলো হীরা ঝিলের সুখ স্বপ্ন। ঘাসিটি বেগমের ষড়যন্ত্রের কথা উল্লেখ করায় বেগম সাহেবা সিরাজকে আমার কাছ থেকে একবার ছিনিয়ে নিতে চেয়েছিলেন। তিনি ব্যর্থও হয়েছিলেন। কিন্তু হীরা ঝিলের তুষার ধবল মহল, তার শ্যামল বাগিচা আর স্বচ্ছ জল এক কুহকিনীর মায়া বিস্তার করে সিরাজকে বিপথে চালিত করল। হীরা ঝিল শুধু নির্জীব পাষাণ নয়, তার মধ্যে আমি শুনতে লাগলাম ডাইনির অট্টহাসি। আমার সিরাজ দূরে সরে যেতে থাকে। দূরে, অনেক দূরে। আমি নাগাল পাই না। এখানে আমি ছাড়া অন্য কেউ নেই। অথচ সিরাজ কতদিন আমার কাছে আসেনি। আমাকে সে ভুলে গিয়েছে। পাষাণের উপর লুটিয়ে পড়ে কাঁদি, মাথা কুটি, কিন্তু কোনো ফল হয় না। নবাব আলীবর্দীর প্রভাব থেকে বাইরে চলে এসে সে এখন বেপরোয়া। সারা দিন রাত সে শুধু শরাব খায়, বন্ধুদের নিয়ে ফুর্তি করে, নর্তকী নিয়ে এসে নাচ দেখে, আবার সেই নর্তকীর সঙ্গে রাতও কাটায়। প্রতিদিনের প্রতীক্ষা শুধু ব্যর্থ হয় আমার। সব কিছু ছেড়ে চলে যেতে ইচ্ছে হয়। বেগমগিরি আর ভালো লাগে না। আমি জারিয়া ছিলাম, আবার জারিয়া হব। আমি ঘাসিটি বেগমের পদাঘাত সহ্য করব। আমি হামিদার অবহেলায় কিছু মনে করব না। আল্লাহ, আমাকে আবার জারিয়া করে দাও। আমি আর পারি না। আশা নিরাশার দ্বন্দ্ব আর আমার নেই। এখন শুধু নিরাশার অন্ধকার। তবু একদিন সিরাজ এলো আমার কাছে। চোখ লাল, মুখে অনাচারের ছাপ, অঙ্গ শিথিল। আমি তার মুখের দিকে চাইতে না পেরে মাথা নিচু করি। সে বোধহয় আমাকে আজ তাড়িয়ে দেবে হীরা ঝিল থেকে। আমি এখানে থাকার তার অসুবিধা হচ্ছে। সে চায় নিশ্চিন্ত হতে। আমি বাধা সৃষ্টি না করলেও ওর অবশিষ্ট বিবেকটুকুর জন্যে মনের মধ্যে সম্ভবত খচখচ করছে আমার চোখের সামনে অনাচারের স্রোতে এভাবে গা ভাসিয়ে দিতে। হীরা ঝিল থেকে বিদায় নেব। হীরা ঝিল নামটা আমিই দিয়েছিলাম না? সিরাজকে বলবো নাকি সেটা পাল্টে দিতে? তাহলে বিবেকের আর কোনো দংশনই থাকবে না তার। ও নাম মুছে যাক মুর্শিদাবাদের বুক থেকে, বাংলার ইতিহাস থেকে। সেই সঙ্গে বেগম লুৎফার নামও মুছে যাক। নবাবের ওখানে যেতে হবে লুৎফা। গম্ভীর স্বর সিরাজের। গলাটা কেমন যেন ভারাক্রান্ত। শত হলেও সংকোচ বলে একটা জিনিস আছে তো। এতদিন কত কথাই শুনিয়েছে, কত মধুর কথা। নবাব মহলে যাবার জন্যে অনেক দিন থেকেই প্রস্তুত ছিলাম, কিন্তু সিরাজের মুখ থেকে স্পষ্ট শোনার পর আমার চোখের জল কিছুতেই বাধা মানল না। শত চেষ্টাতেও বন্ধ করতে পারলাম না সেই অবাধ্য জলরাশি। সে আমাকে চায় না। তার সামনে দাঁড়িয়ে কাঁদা বিড়ম্বনা। সিরাজ হয়তো ভাবছে তার মন গলানোর জন্য আমি চিরাচরিত পথ ধরেছি, কিন্তু আমি তো জানি তা নয়, কিছুতেই নয়। আমি চলে যেতেই চাই। বুক আমার ফাঁকা হয়ে গিয়েছে। এখন আমার কাছে হীরা ছিল যা, নবাব মহলও তাই।
আমি তো তার মতো নিত্য নতুন লোক নিয়ে বুক ভরাতে পারবো না। আমার বুকে যে শুধু একজনই রয়েছে, যার কাছে আজ আমার আর বিন্দুমাত্র মূল্য নেই। আগে কেন আমি মরে যাইনি? সিরাজ আবার বলে, নবাব মহলে যেতে হবে লুৎফা। আমি তো জানি। জানো? কোথায় শুনলে? এত দুঃখেও হাসি পেল। এ জানতে কি আর মুখের স্পষ্ট কথা শুনতে হয়? অনেক কিছুই বলতে পারতাম, কিন্তু বলে কি লাভ? চুপ করে থাকি। এখনই যেতে হবে লুৎফা, এখনই। এত তাড়াতাড়ি? সমস্ত জিনিস এখানেই থাক নবাবজাদা। সামান্য দু একটা পোশাক নিয়ে যাচ্ছি। কিছুই নিতে হবে না, সে অধৈর্য হয়। চলুন তাহলে, আমি তৈরি। তার সঙ্গে ঘর থেকে বাইরে আসি। আবার তাহলে জারিয়াই হতে চলেছি। মন্দ কি? তুমি কার কাছে শুনলে লুৎফা? খবরটা তো আমিই প্রথম পাই। আমি আমি কোনো খবর পাইনি নবাবজাদা। একটু আগেই যে বললে শুনেছ। কোনো খবরের কথা তো আমি বলিনি। দাদুর অবস্থা খারাপ, তুমি শোনোনি? আমি চমকে উঠি, বলি, শুনিনি তো। ও, বুঝেছি। কি বুঝল সেই জানে। ক্লান্ত পা ফেলে সে এগিয়ে চলে। নবাবের ঘরের আবহাওয়া থমথমে। বেগম সাহেবা একপাশে বসে রয়েছেন। 3 জন হাকিম নবাবের শিয়রে। 8-10 জন জারিয়া ব্যস্তভাবে ঘোরাফেরা করছে। হামিদাকে দেখলাম তাদের মধ্যে। সে দূর থেকে আমাকে দেখে একটু হেসে নত হলো। আমিও হাসলাম। ভাবলাম, এরা কত সুখী। সিরাজ ঘরে ঢুকেই ছুটে গিয়ে নবাবের শয্যার সামনে নতজানু হয়ে বসে পড়ে। নবাব তার পিঠে হাত রেখে অল্প একটু হাসেন। সিরাজ বলে, এখন ভালো আছো দাদু? হ্যাঁ। তিনি হাকিমদের দেখিয়ে বলেন, এরা বলছেন আমি এত তাড়াতাড়ি মরব না, আরও কিছুদিন ভুগব। তোমার নবাবি পেতে একটু দেরি হবে। এমন কথা বলো না দাদু, আমি নবাবি চাই না। যাকে ইচ্ছে দাও, শুধু তুমি ভালো হয়ে ওঠো। নবাব আলীবর্দীর চোখে জল দেখলাম। তিনি বললেন, ঠাট্টাও বুঝতে শেখনি পাগল। তোমার জীবন নিয়ে ঠাট্টা আমার ভালো লাগে না। অন্য কথা বলো। বেশ, কি কথা বলবো? তোমার যা ইচ্ছে। কাল ফোর্থ সাহেব এসে পরীক্ষা করে যখন বলল যে আমি আর বাঁচব না, তখন সত্যিই ভয় হয়েছিল। মরতে যে এত ভয় হয় জানতাম না। ফোর্থ সাহেব হঠাৎ এলো কেন? কেন, সে তো রোজই আসে, অনেকক্ষণ বসে থাকে। খুব ভালো হাকিম যে। সেই জন্যই বলল বুঝি তুমি মরে যাবে? সিরাজের স্বরে বিদ্রুপ। সে নবাবের শিয়রে উপবিষ্ট হাকিমদের বলে, আপনাদের কি মত? একজন বলে, আমরা তো বলেছি আরও কিছুদিন নিশ্চিন্ত থাকতে পারেন। তবে ফোর্থ সাহেব কথা বলে কেন? তার সঙ্গে কি নবাবের রোগ সম্বন্ধে আপনাদের কোনো আলোচনা হয়েছে? না, সে কখনো ও কথা বলেছে তাও আমরা জানি না। বুঝলে দাদু? সিরাজ ঘুরে নবাবের দিকে চেয়ে বলে, কি ফোর্থ সাহেবের কোনো উদ্দেশ্য আছে? নবাবিটা তুমি ঠিক চালাতে পারবে সিরাজ? এতদিন সন্দেহ ছিল নাকি? সন্দেহ এখনও সামান্য রয়েছে, তবে তোমার বুদ্ধি আর চতুরতার প্রমাণ এমন ছোটোখাটো ঘটনায় প্রায়ই প্রকাশ পায়। ফোর্থ সাহেবকে আর আসতে দিও না দাদু। এখানে এসে হাকিমি করার অছিলায় নানান কথাবার্তা শোনার সুযোগ পায় সে। তুমি শয্যাশায়ী হলেও বাংলার নবাব, দেশের যাবতীয় আলোচনা এখানেই হয়। সাবাস! আলীবর্দী একটু জোর গলাতেই বলে ওঠেন। এখনই এত প্রশংসা করো না, আর একটা কথা বলে নিতে দাও। তাতে তুমি যে সম্মতি দেবে না তা আমি জানি, তবু বলা উচিত বলেই বলছি। বলো। ইংরেজরা যে সোজা লোক নয় সে কথা তুমি বারবার বলেছ। তারা একদিন বাংলার বিপদ আনবে একথা তোমারই মুখে শোনা। আমারও বিশ্বাস তাই। ওদের বসতে দিলে ওরা শুতে চায়। তুমি বেঁচে থাকতেই তাই ওদের খতম করতে চায়। হুকুম দাও আর পরামর্শ দাও। তোমার মত খুবই সুচিন্তিত সিরাজ, কিন্তু আমি সম্মতি জানাতে পারছি না বলে আমার দুঃখ তোমার চেয়েও বেশি। কিন্তু কি করব বলো? বর্গীদের মাথা ভেঙে দিলেও ওদের অত্যাচারের আগুন এখনো সম্পূর্ণ নিভে যায়নি। এর মধ্যে আবার সমুদ্রের জাহাজ থেকে অগ্নিবৃষ্টি হলে আর এক অশান্তি।
তার চেয়ে বলি কি, দেশটা একটু সামলে উঠুক, কিছুদিন শান্তি ভোগ করুক সবাই, তাহলে শত্রুর ওপর নতুন শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারা যাবে। ততদিন আমি বাঁচব না, কিন্তু তুমি তো থাকবে। সিরাজ চুপ করে বসে থাকে। সে যেন নবাবের কথায় প্রতিবাদ করতে চায়, কিন্তু নবাবের যুক্তি একেবারে উড়িয়েও দিতে পারে না। শেষে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বলে, বেশ, তাই হবে। চললে কোথায়? সিরাজ থতমত খেয়ে আবার বসে পড়ে। বোকার মতো বলে, না, এই একটু বাইরে যাচ্ছিলাম। নবাব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে তন্ন তন্ন করে দেখেন, তারপর গম্ভীর স্বরে বলেন, আমি জানি তুমি কেন উঠেছিলে। জানো? সিরাজ অবাক হয়। হ্যাঁ, শোনো দাদু, বুদ্ধি আর সাহস অনেক নবাবের থাকে। আমার আগের নবাব সরফরাজের সাহসের অভাব ছিল না, কিন্তু তার সময় দেশে কোনো অশান্তি দেখা দিল, কেন প্রজারা তাকে চাইল না? কেন বলছি। নবাব সকলকে ঘরের বাইরে যেতে ইঙ্গিত করলেন। সেখানে শুধু বসে থাকলাম আমি, বেগম সাহেবা আর সিরাজ। নবাব বললেন, সরফরাজ বিলাসিতায় বড্ড বেশি গা ভাসিয়েছিলেন। বেগমদের তুষ্ট করতেই তার সময় চলে যেত, দেশের দিকে তাকাবার অবসর থাকতো না। আমাকে তুমি সেরকম ভাবো নাকি? অভিমান করে সিরাজ। আমার ভাবায় কি আসে যায়? তবে এসবের মূলে একটা জিনিসই রয়েছে, সেটা হলো শরাব। একবার যদি শরাব ধরা যায়, যদি তোমার ভেতরের আসল মানুষটিকে শরাব একবার কিনে নিতে পারে, তাহলে কোনো কিছুতেই আর ভেতরের সেই মানুষটিকে উদ্ধার করতে পারে না। তখন নানা দোষ এসে দেখা দেয়। সরফরাজের মধ্যেও সেই দোষগুলো প্রকট হয়ে উঠেছিল। আলীবর্দী হাঁপাতে থাকেন। তিনি দম নেন। ঘরে কোনো শব্দ নেই। সিরাজের মুখ ছায়ের মতো সাদা। সে কপালে হাত রেখে চুপ করে বসে থাকে। নবাব আবার বলেন, আমার একটা অনুরোধ আছে তোমার কাছে। বলো। হীরাঝিলে তুমি কি করো সে খবর আমি পাই। তোমাকে আজ একটা ভীষণ প্রতিজ্ঞা করতে হবে। আমি প্রস্তুত দাদু। সিরাজের কথায় দৃঢ়তা। নবাব তার মাথার কাছ থেকে কোরআনখানা সিরাজের হাতে দিয়ে বলেন, এবারে বলো, আর কোনোদিন শরাব স্পর্শ করবে না। পবিত্র কোরআন ছুঁয়ে বলছি, আর কোনোদিন শরাব স্পর্শ করব না। একটু হেসে সে আবার বলে, কিন্তু দাদু, কোরআনের প্রয়োজন ছিল না। তোমাকে কথা দেওয়া কি কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞার চেয়ে কম? নবাবের চোখে আনন্দাশ্রু দেখা যায়। তিনি কোনো কথা বলতে পারেন না, শুধু দুহাতে সিরাজকে জড়িয়ে ধরে বুকের কাছে টেনে আনেন। ছোট্ট ছেলের মতো সিরাজও তার মুখের ওপর মাথা রেখে স্থির হয়ে থাকে। আমার মাথাটা কেমন ঘুরে ওঠে, গা বমি বমি করে, ঘামে আমার কপাল ভিজে যায়। বেগম সাহেবা বসেছিলেন, শক্ত করে তার হাত চেপে ধরি। এ কি লুৎফা, অমন করছো কেন? তার স্বরে বিরক্তি। আমার শরীর কেমন করছে। সে কি? আমাকে ছাড়ো দেখি, কাউকে ডেকে আনি, তোমাকে বেগম মহলে নিয়ে গিয়ে শুইয়ে দেবে। হামিদাকে ডাকুন, কোনো রকমে বলি। আগে হামিদা আমাকে হিংসে করলেও সে ভালো, তার ভেতরে স্নেহ আছে। হামিদার সঙ্গে বেগম মহলে গিয়ে বমি করে ফেলি। আমি আর বাঁচব না হামিদা। অমন কথা মুখে আনতে নেই। অসুখ হয়েছে, সেরে যাবে। না না, আমার যেন কেমন লাগছে। বুঝলাম, সিরাজের অবহেলায় অভিমানে অনেক দিন অর্ধাহারে থাকার ফল। শরীর ভেঙে পড়েছে। আপনি স্থির হয়ে শুয়ে থাকুন, আমি একজন হাকিম ডেকে আনি। তারা তো রয়েইছেন। হামিদা ঘর ছেড়ে চলে যায়। একদিন মৃত্যু কামনা করতাম, অথচ আজ সামান্য অসুখে মৃত্যু ভয়ে ভীত হয়ে উঠলাম কেন? এতদিন কি তবে নিজেকে চিনতে পারিনি? কিংবা মৃত্যু হবে না জেনেই নিশ্চিন্ত মনে কামনা করতাম? আজ হয়তো সিরাজের প্রতিজ্ঞা শুনে নতুন করে বাঁচবার স্বাদ হয়েছে আমার। সিরাজ আর শরাব খাবে না। শরাব না খেলে তার বন্ধুরাও আর এসে জুটবে না। বন্ধুরা না এলে সে আমার কাছে আসবে, আমার সাথে কথা বলবে, আমাকে আদর করবে। আমি মরতে চাই না। না না। হাকিম আসেন।
বেগম সাহেবাও আসেন সেই সঙ্গে। উঠতে চেষ্টা করি আমি। বেগম সাহেবার সামনে শুয়ে থাকতে সংকোচ বোধ হলো। উঠো না, তুমি এখন অসুস্থ, বেগম সাহেবা বলেন। হাকিম অনেকক্ষণ ধরে পরীক্ষা করেন। পরীক্ষা শেষ হলে উঠে দাঁড়িয়ে মুচকি হাসেন। হাসলেন কেন হাকিম সাহেব? বেগম সাহেবার প্রশ্ন। ব্যাপারটা একটু হাসির বই কি। বেগম সাহেবার সামনে হাকিমের উক্তি একটু বিসদৃশ্য। রোগ নির্ণয় করতে পারেনি বলে বোধহয় সে হয়তো উড়িয়ে দিতে চায়। নবাবের ব্যাপারেও এমন করছে না তো? আসলে ফোর্স সাহেবের কথাই হয়তো ঠিক। হাসির ব্যাপার? বেগম সাহেবা চমকে ওঠেন। তিনি সন্দেহের দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকেন। আমার অসুখটা নিশ্চয়ই ভাঁওতা বলে মনে হয়েছে তার কাছে। আমার কোনো গূঢ় উদ্দেশ্য রয়েছে ভেবে তিনি হয়তো চিন্তিত হয়েছেন। কি হয়েছে খুলে বলুন, আমি চেঁচিয়ে উঠি। আপনি কিছু খেতে পারছেন না তাই না? হাকিমের উক্তিতে ভয়ে কেঁপে উঠি। ঠিকই ধরেছে সে, কিন্তু আমার মতো যার মনের অবস্থা, খাওয়ার প্রতি তার কি কোনো রুচি থাকে? মরিয়া হয়ে বলি, হ্যাঁ। খুব স্বাভাবিক, এ সময়ে অমন হয়। কোন সময়ে? এবারে বেগম সাহেবা অধৈর্য হয়ে ওঠেন। মা হবার আগে। ভয়ে আর আনন্দে আমি কেঁদে ফেলি। মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবীর রং যেন পাল্টে যায়। সিরাজের সন্তান আমার গর্ভে। কবে এসেছিল আমার গর্ভে? ঝিলের মধ্যে সেই বজরাতে কি? বুঝে উঠতে পারি না। ঠিক সিরাজের মতো মুখ, তার মতো চোখ, হাত পা, তিলে তিলে বড় হচ্ছে সে। আমার দেহ থেকে খাদ্য সংগ্রহ করে সিরাজের সন্তান বড় হচ্ছে, যে সিরাজ আমাকে চায় না। চোখের জলে বিছানা ভিজে যায়। বেগম সাহেবা বলেন, কাঁদছো কেন? এ তো আনন্দের কথা। আমার ভীষণ ভয় হচ্ছে। ভয়ের কিছু নেই, চুপ করে শুয়ে থাকো। হামিদা ছাড়া সবাই চলে যায়। হামিদা আমার মাথায় হাত বুলিয়ে দেয়। হামিদা, এ কি ভালো হলো? সে কি, এর চেয়ে ভালো আর কি হতে পারে? বাংলার আর এক নবাব আপনার গর্ভে। আজ আপনার চেয়ে সুখী কেউ আছে? না হামিদা, আমার বড় ভয় হচ্ছে। অমন হয়, শরীর খারাপ তো, একটু সুস্থ হলে দেখবেন মনটা কেমন আনন্দে ভরে উঠবে। হামিদার চোখে মুখে একটা মাতৃত্বের ভাব ফুটে ওঠে। বড় ভালো লাগে আমার। তোমাকে আমার কাছে নিয়ে যাব হামিদা। বেশ তো, ভালোই হবে। সিরাজ শরাব ছেড়ে দিয়েছে, এ বিষয়ে আমি নিশ্চিন্ত। অবশ্য নিশ্চিন্ত হবার জন্য কোনো খোঁজ নিইনি। লুকিয়ে কিছু করতে আমার মন চায় না, বিশেষ করে সিরাজের ব্যাপারে। তার সঙ্গে আমার সম্পর্কে লুকোচুরির নয়। ওর মন বড় দুর্বল। শরাব ছাড়ার পরে পানপাত্রগুলোকে দেখে হয়তো দুর্বলতা উঁকি দিয়েছিল, তাই অতিরিক্ত শক্তি প্রয়োগে নিজের হাতেই সে সেগুলোকে একটার পর একটা ভেঙে চুরমার করেছে। শুনলাম শরাব পাই বন্ধুদেরকেও হীরাঝিলে আসতে মানা করে দিয়েছে। শরাব বাহিরের কাজ গিয়েছে। তবু সে আর আগের সিরাজ নেই, আমার কাছে আসে না। ভুলে কখনো এলেও তেমন করে আর কথা বলে না। আমি আর তার প্রাণের আধখানা নই। তার প্রাণ এখন আমি ছাড়াই পরিপূর্ণ। আমি সেখান থেকে নির্বাসিত। একদিন তার সামনে গিয়ে দাঁড়াই। কি লুৎফা? কথা খুঁজে পাই না, কেমন যেন আড়ষ্ট হয়ে যায়। তাড়াতাড়ি বলি, কিছু না নবাবজাদা। তোমার শরীর ভালো তো? হ্যাঁ নবাবজাদা। ব্যাস, কথা ফুরিয়ে যায় আমার আর সিরাজ দুজনারই। তবু দাঁড়িয়ে থাকি। কিছু বলবে? বলবো বলেই তো এসেছি, কিন্তু বলতে গিয়ে যে ঠোঁট ফুলে ওঠে, চোখ জ্বালা করে। শেষে বলে ফেলি, জেবুন্নেসা বেগমকে হীরাঝিলে নিয়ে আসুন। সিরাজকে তুমি বলতে বাধো বাধে লাগে আজকাল। কেন? কথাটা সে একটু বেশি জোর দিয়ে বলে। আমার তো এই অবস্থা। আমার জন্যে আমার চেয়েও তোমার ভাবনা বেশি দেখছি। তার কথায় এতটুকু মিষ্টতা নেই, এতটুকু দয়া নেই। তার জন্যে আমার ভাবনা না হলে কার হবে? কারো সে ভাবনা হতো না বলেই তো এতদিন আমাকে জারিয়ার আসন থেকে তুলে বুকে টেনে নিয়ে বেগমের আসনে বসিয়েছিল। আজ সে কথা কে বলবে ওকে? সিরাজ আবার বলে, কি বলতে চাও তুমি?
কিছু না নবাবজাদা, কিছু না। দয়া করে আমাকে রেখেছেন, দুটো খেতে পাচ্ছি, তাই ভেবেছিলাম আপনার অসুবিধের দিকে আমার তাকানো উচিত। এটা কি অভিমান? না না, অভিমান নয়, আমি সত্যি ভেবেই বলছি। ছুটে পালাতে যাই। সিরাজ আমার হাত ধরে ফেলে বলে, শোনো লুৎফা, শরাব ছেড়েছি, কোনো দিন ছোঁবো না আর। কিন্তু শুধু ছাড়লেই তো হলো না, এতদিনের অভ্যাস ছাড়তে কষ্ট হয়, তাই শরাবের বদলে আর কিছুর প্রয়োজন। তুমি ঠিকই ধরেছ, কিন্তু জেবুন নেশা নয়, সে শরাবের নেশা ছাড়াতে পারবে না। সে সুন্দরী, কিন্তু তার স্বভাব আর কথাবার্তা আমাকে মাতিয়ে তুলবে না, বরং বিরক্তির সৃষ্টি করবে। আর তোমার কথা তুমি নিজেই জানো, তাই একটা কাউকে চাই তো। এত বেগম রয়েছে আপনার, আর কাউকে নিয়ে আসুন। কেউ না, কেউ পারবে না, তারা সব পুতুল, সেজে গুজে ঘরের মধ্যে বসে থাকতে পারে, তাদের মধ্যে প্রাণ নেই। তবে তবে কি করব সেজন্য তোমাকে ভাবতে হবে না, আমি ব্যবস্থা করেছি। তার কথায় আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। আবার কোন আগুনের খেলায় মারতে চাইছে সে, কে জানে। তার মতলব জানবার জন্যে মন ছটফট করে, কিন্তু প্রশ্ন করতে সাহস হয় না। আগের লুৎফা আর আমি নেই। আমার শারীরিক গঠন আর সৌন্দর্য কিছুদিনের জন্য বিলুপ্ত হতে বসেছে। এখন আমি ভ্রূণবাহী জীব মাত্র। আমার কটাক্ষে আগে যদিও বা কিছু চঞ্চলতা ছিল, এখন তা অদৃশ্য হয়েছে। এখন সে কটাক্ষ ভারী, গভীর আর মমতাময়। তোমার বোধহয় মন খারাপ হলো? সিরাজের মুখে হাসি। ঠাট্টা করছে নাকি? না নবাবজাদা, আপনি যা বলেছেন তা ঠিক। আপনার সুখের জন্য যদি আমি কোনো রকম সাহায্য করতে পারি, তাহলে নিজেকে ভাগ্যবতী বলে মনে করব। তুমি কিছুটা সাহায্য করতে পারো, আদেশ করুন। আমার বন্ধু মোহনলালকে নিশ্চয়ই চেনো, এখানে তাকে আসতে দেখেছি। তার এক বোন রয়েছে দিল্লিতে, অপূর্ব সুন্দরী, স্বর্গের অপ্সরী বললেও চলে। সেখানে সে নর্তকী। সে নাচ গান আর ভালোবাসায় আমাকে মাতিয়ে তুলবে। শরাবের নেশার কথা আমার আর মনে থাকবে না। প্রতিদিন নতুন উৎসাহ নিয়ে আমি কাজ করতে পারবো। তুমি আমাকে এ ব্যাপারে সাহায্য করো। আমার মাথা ঘুরছিল। নর্তকী হবে বাংলার বেগম? সিরাজের কি মাথা খারাপ হলো? পড়েই যেতাম, কিন্তু আত্মহত্যা করার এক অবিচল প্রতিজ্ঞা আমাকে পড়তে দিল না। সিরাজের কথার জবাবে দৃঢ়ভাবে বললাম, কি সাহায্য আমার কাছে আপনি চান নবাবজাদা? সাহায্য এমন কিছু নয়, শুধু তুমি কেঁদে ভাসিও না, আর দাদিরা যেন কিছু শুনতে না পায়। তোমাকে আমি সবচেয়ে বেশি ভয় করি, কারণ তোমারই সবচাইতে বেশি হিংসে হবে। হীরাঝিলের মহলের কোনো নির্জন জায়গায় গলায় দড়ি দিতে সুবিধা হবে, অথবা ছাদের কোন জায়গা থেকে নিচে লাফিয়ে পড়লে সহসা কারো চোখে পড়বে না, এই কথা ভাবতে ভাবতে আমার ভীষণ হাসি পেয়ে যায়। শত চেষ্টাতেও না চাপতে পেরে হেসে উঠলাম। হাসিটা নিশ্চয়ই জোরে হয়েছিল, কারণ সিরাজ দুপা পিছিয়ে গেল। আমি বলি, আমার হিংসে হচ্ছে না নবাবজাদা, আনন্দ হচ্ছে। আপনি সুখী হবেন, এ কি কম কথা? আপনার সুখ নবাব আলীবর্দী থেকে শুরু করে বাংলার সবাই চায়, আমি কেন হিংসে করব? অমন সুন্দরী নর্তকী আসছেন বেগম হয়ে, তাকে দেখবার সুযোগ মেলা কতখানি ভাগ্যের কথা। আপনি আমাকে ভুল বুঝছেন নবাবজাদা। একটা কুকুর পুষলেও তার ধরন ধারণ চেনা যায়, আমাকে এতদিন দেখেও চিনলেন না? না না, তা নয়। আচ্ছা চলি। শরাব না খেলেও শরাব খাওয়ার মতো টলতে টলতে সে চলে যায়। মোহনলালের বোনের রূপের কথা শুনেই তার নেশা ধরেছে। চোখে দেখলে হয়তো ঢলে পড়বে। আজ এই পর্যন্তই। পরের অংশ শুনবো আবার পরের পর্বে। গল্পটা শুনে ভালো লাগলে কমেন্ট করো, এবং যারা নতুন শুনলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ তাহলে আসি, বিদায়।